নমস্কার, প্রত্যেককে নূতন ইংরেজি বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার টু এভরিবডি। আমি সৈকত মুখোপাধ্যায়। আজকে তোমাদের পড়াবো সেকেন্ড চ্যাপ্টার, বিজনেস ফাইন্যান্স। এখন অনেকেই বলে দেখো যে এই চ্যাপ্টারটা খুব কঠিন, খুব কঠিন নাকি? কিন্তু দেখো, কঠিন কিছু নেই। কঠিন করে তোমাদের কিছু শেখাবো না। আমি নিজেও জীবনে কখনো কঠিন করে কিছু শিখিনি, তোমাদেরকেও কঠিন করে কিছু শেখাবো না। খুব সহজ করে বলবো, আমার কথাগুলো একটু শোনো বাবারা মায়েরা। তাহলে শুরু করছি। বিজনেস ফাইন্যান্স, সেকেন্ড চ্যাপ্টার অফ সেকেন্ড সেমিস্টার। এখন প্রথমেই আমরা কি বলছি, যে সোর্সেস অফ বিজনেস ফাইন্যান্স। তাহলে চ্যাপ্টারটার নাম হচ্ছে সোর্সেস অফ বিজনেস ফাইন্যান্স। তাহলে প্রথমে তোমাদের বুঝতে হবে যে ফাইন্যান্স জিনিসটা কি। ফাইন্যান্স জিনিসটা কি, ফাইন্যান্স জিনিসটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমরা বিজনেস ফাইন্যান্স বুঝবো কি করে? তাহলে ফাইন্যান্স হচ্ছে, কি বলছে দেখো, the concept of business finance revolves around the acquisition and management of funds necessary for the operation, expansion and sustainability of a business. তো আমি কি বললাম, আমি বললাম কি বললাম যে বিজনেস ফাইন্যান্স তার ডেফিনেশনটা কি দিচ্ছে, বলছে the concept of business finance revolves around the acquisition। তাহলে ফার্স্ট কালেকশন, অ্যাকুইজিশন মিন্স কালেকশন, ফ্রম হোয়ার ইউ কালেক্ট ইউর ফান্ড ফর ইউর বিজনেস। তুমি তোমার কারবারটা পরিচালনা করতে গিয়ে কোথা থেকে তুমি ফান্ডটা সংগ্রহ করবে, দ্যাট ইজ দ্য অ্যাকুইজিশন পার্ট। এন্ড এখানে দেখো বাবারা মায়েরা, দুটো পার্ট আছে, একটা অ্যাকুইজিশন পার্ট, একটা ম্যানেজমেন্ট অফ ফান্ডস পার্ট। দুটো পার্ট আছে, একটা হচ্ছে তুমি কোথা থেকে সংগ্রহ করবে এবং কি করে তুমি ইউটিলাইজ করবে। তুমি কোথা থেকে ফান্ডটা সংগ্রহ করবে এবং কিভাবে ফান্ডটাকে তুমি ইউটিলাইজ করবে, ব্যবহার করবে। তাহলে তুমি যেখানে, কারণ এই ফাইন্যান্সের একটা বড় অংশ তোমাকে তো ইন্টারেস্ট দিয়ে আনতে হচ্ছে। ধরো ডিবেঞ্চার বা বন্ড, বা যখন তুমি কোনো লোন করছো ফ্রম ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তাহলে ইউ মাস্ট পে ইন্টারেস্ট ফর ইট। তাহলে তোমাকে দেখতে হবে যে সব থেকে কোন উপযুক্ত জায়গা থেকে সব থেকে কম খরচে, সব থেকে কম ইন্টারেস্ট দিয়ে তোমাকে এই ফান্ডটা কালেক্ট করতে তুমি পারো। আবার দেখো বাবা, প্রেফারেন্স শেয়ার হোল্ডার, তাদেরকেও কিন্তু তোমাকে, বা ডিবেঞ্চার হোল্ডারদের ক্ষেত্রে কি করছে, তোমাকে ডিবেঞ্চার ইন্টারেস্ট দিতে হচ্ছে। আবার প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে তোমাকে প্রেফারেন্স ডিভিডেন্ড দিতে হবে। তাহলে এইটা কিন্তু খুব সাবধানে তোমাকে কোথা থেকে তুমি ফান্ডটা কালেক্ট করবে, এবং শুধু কালেক্ট করলেই হবে না। দেখবে অনেক অনেক ধনী লোক, তার অনেক টাকা আছে, কিন্তু সে জানে না হাউ টু স্পেন্ড দা মানি। এই হাউ টু স্পেন্ড দা মানি, এটা খুব ইম্পর্টেন্ট। টাকা থাকলেই হবে না, টাকাটাকে তুমি কিভাবে খরচা করবে তারও একটা বিষয় আছে, এবং সেটা খুব ইম্পর্টেন্ট বিষয়। তাহলে দুটো পার্ট আমি বলেছি, যে অ্যাকুইজিশন অফ ফান্ড, দ্যাট ইজ দ্য কালেকশন অফ ফান্ড, এন্ড ম্যানেজমেন্ট অফ ফান্ডস, হাউ ইউ ম্যানেজ টু ম্যানেজ দ্য ফান্ড, অর্থাৎ তুমি এটা কি করে ব্যবহার করছো। ঠিক আছে, ফর কি পারপাসে, কোন কোন পারপাসে, অপারেশন, অর্থাৎ তোমার কারবারের যে দৈনন্দিন কাজকর্ম, সেই কাজকর্মটাকে পরিচালনা করার জন্য, এক্সপানশন, অর্থাৎ কারবারটাকে আরো বড় করার জন্য। তোমার একটা কারখানা ছিল, তুমি সেখান থেকে 3টে কারখানা করবে, সেখান থেকে তুমি 7টা কারখানা করবে। এই যে তুমি এক্সপান্ড করবে, এই যে তুমি তোমার কারবারটাকে শ্রীবৃদ্ধি করবে, আরো তুমি বড় করছো, এইটা একটা থেকে তুমি আরো বেশি করছো, আরো তোমার ছড়িয়ে পড়ছে কারবারটাকে, আরো তুমি আরো বেশি বেশি করে সংখ্যায় তুমি কারখানা স্থাপন করছো, বা তোমার একটা দোকান ছিল তুমি 4টে দোকান করছো। এইটা বলছি এক্সপানশন এন্ড সাস্টেনেবিলিটি অফ বিজনেস, অর্থাৎ তোমার বিজনেসটা সাস্টেনেবল কিনা, বিজনেসটা দীর্ঘদিন সমাজের বুকে থাকবে কিনা। তাহলে দুটো জিনিস বললাম, যে কোনো কঠিন নেই, খুব সোজা করে বুঝে নাও। বিজনেস ফাইন্যান্স হচ্ছে যে ফ্রম হোয়ার ইউ কালেক্ট দ্য ফান্ড এন্ড হাউ ইউ ইউটিলাইজ ইট। তুমি কোথা থেকে ফান্ডটা কালেক্ট করবে, যে তোমাকে এর জন্য তোমাকে কস্ট তোমাকে বিয়ার করতে হচ্ছে, তোমাকে এর জন্য খরচা করতে হবে, হয় ডিবেঞ্চার নালে তোমার ডিভিডেন্ড, এইভাবে কিন্তু দিতে হবে। কাজে তুমি হাউ ইউ কালেক্ট ইট এন্ড হাউ ইউ ম্যানেজ দ্য ফান্ড, তুমি কিভাবে এটাকে ব্যবহার করবে, হাউ ইউ ইউটিলাইজ ইট,
এবং এটা কেন না বিজনেসের কাজের জন্য, তার এক্সপানশনের জন্য, তাকে আরো ছড়ানোর জন্য, আরো এটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং আমি কি বললাম যে সেটা হচ্ছে এক্সপানশন এবং আরেকটা কি বলেছি সাস্টেনেবিলিটি অফ বিজনেস, অর্থাৎ বিজনেসটা যাতে দীর্ঘদিন সাস্টেইন করে। এইবার আমি বলছি এটাকে লাইফ ব্লাড, অর্থাৎ ফাইন্যান্সটাকে আমি বলছি ইট ইজ দ্য লাইফ ব্লাড। এইটা হচ্ছে জীবনী শক্তি। আমাদের শরীরে যদি রক্ত না থাকে তাহলে আমরা দীর্ঘদিন বেঁচে রাখতে পারবো? পারবো না, একদিনও বেঁচে থাকতে পারবো না উইদাউট ব্লাড। তাহলে এটা কিন্তু কারবারের জীবনী শক্তি, এটা কারবারের জীবনী শক্তি, এটা কারবারের রক্ত। ফাইন্যান্স হচ্ছে রক্ত, লাইফ ব্লাড বলছে। এবার হেস্টিংস সাহেব কি বলছেন? হেস্টিংস সাহেব একজন প্রখ্যাত ব্যবস্থাপনাবিদ, উনি খুব সুন্দর বলছেন ফাইন্যান্স ইজ দ্য আর্ট অফ রেইজিং অ্যান্ড স্পেন্ডিং মানি। যেটা আমি এতক্ষণ বললাম, কিচ্ছু না, খুব সোজা বলছে ইজ দ্য আর্ট অফ রেইজিং, তুমি কোথা থেকে টাকাটা রেইজ করবে, অ্যান্ড স্পেন্ডিং মানি, হাউ, তুমি কি করে এটাকে খরচা করবে। তুমি কোথা থেকে, সেই এক কথা, তুমি কোথা থেকে টাকাটা কালেক্ট করবে এবং কোথায় তুমি সেটাকে খরচা করবে। তুমি কোথা থেকে ফান্ড রেইজ করছো, কোথা থেকে ফান্ড কালেক্ট করছো, কোথা থেকে ফান্ড সংগ্রহ করছো এবং কিভাবে তুমি সেটাকে সর্বোত্তম ব্যবহার করছো, সর্বোত্তম ব্যবহার করছো। এবার আমি কি বলছি ক্যারেক্টারিস্টিক্স অফ বিজনেস ফাইন্যান্স। এই বিজনেস ফাইন্যান্সের কতগুলো প্রকৃতি আছে বা বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে নাম্বার ওয়ান, এসেনশিয়াল ফর অপারেশন। তোমার কারবারি কাজকর্ম পরিচালনা করতে গেলে এই ফাইন্যান্সের প্রয়োজন আছে বাবারা মায়েরা। কারণ ফাইন্যান্স ছাড়া তুমি তোমার দৈনন্দিন অপারেশন তুমি চালু রাখবে কি করে? তুমি র মেটেরিয়ালস কিনবে কি করে? কাঁচামাল কিনবে কি করে? তুমি তোমার শ্রমিক কর্মচারীদের পেমেন্ট দেবে কি করে? তুমি ইলেকট্রিসিটি বিল কি করে দেবে? তুমি টেলিফোন বিল কি করে দেবে? কিছুই তো করতে পারবে না। তাহলে প্রথম কথা হচ্ছে অপারেশন, অর্থাৎ দৈনন্দিন কারবারি কার্য পরিচালনা করতে গেলে তোমার এই ফাইন্যান্সের প্রয়োজন রয়েছে। নেক্সট হচ্ছে নাম্বার টু, লং টার্ম এন্ড শর্ট টার্ম নিডস। দুটো প্রয়োজন হয় কারবারের, একটা হচ্ছে সুদূর প্রসারী প্রয়োজন, অনেক লং রানের কথা ভেবে আমি করছি, আর একটা হচ্ছে শর্ট রান, অর্থাৎ স্বল্পকালীন প্রয়োজন। তোমার এখন র মেটেরিয়ালস নেই, তোমার আজকে মাসের ধরো 7 তারিখ হয়ে গেছে, 10 তারিখ হয়ে গেছে, তুমি এখনো লেবার পেমেন্ট দিতে পারোনি, তোমার এক্ষুনি কিছু টাকা দরকার। তোমার ইলেকট্রিসিটি বিল দিতে পারছো না, ওরা হুমকি দিয়েছে 3 মাসের মধ্যে না দিলে কেটে নিয়ে যাবো। তাহলে এইটা হচ্ছে শর্ট টার্ম নিড, এক্ষুনি তোমার কিছু টাকা দরকার, ওয়ার্কিং ক্যাপিটাল দরকার। আরেকটা কি বলছে? আরেকটা বলছে লং টার্ম, অর্থাৎ দীর্ঘস্থায়ী তুমি চিন্তা করছো, তুমি আজকের কথা ভাবছো না, তুমি অনেক দীর্ঘস্থায়ী ভাবছো। অর্থাৎ সেক্ষেত্রে তোমার কি হচ্ছে যে আমি কি করে কারবারটাকে আমি আরো ছড়িয়ে দেবো, এটা ভাবছো, অনেক পরের কথা ভাবছো। আর নেক্সট হচ্ছে কি রিস্ক এন্ড রিটার্ন, রিস্ক আছে, ঝুঁকি আছে। তুমি আবার বারবার বলছি যে তুমি যদি সঠিক জায়গা নির্বাচন করতে না পারো, কোথা থেকে তোমার ফান্ডটা অ্যাকুইজিশন হবে, কোথা থেকে তোমার ফান্ডটা কালেক্ট করবে, এই সোর্সটা যদি তুমি সঠিকভাবে নির্বাচন করতে না পারো, তাহলে কিন্তু ঝুঁকি আছে বাবা, পরিষ্কার বলে দিচ্ছি। এন্ড রিটার্ন, অর্থাৎ তুমি তার থেকে কি রিটার্ন পাচ্ছ। তুমি একটা 10% ডিবেঞ্চার তুমি ইস্যু করতেই পারো, তোমাকে মনে রাখতে হবে আমাকে 10 টাকা সুদ দিতে হবে 100 টাকায়, তাহলে অন্তত আমি যদি 30 টাকা রিটার্ন পাই তবে আমার লাভ আছে। আমি 100 টাকায় 10 টাকা সুদ দেবো দেবো অলরাইট, কিন্তু তাতে অন্তত যদি 30 টাকা রিটার্ন পাই 100 টাকায়, তবে গিয়ে এটা ফ্রুটফুল হবে। নেক্সট বলছি কি ডায়নামিক নেচার, এটা রোজ পাল্টে যাচ্ছে, এটা কোনো স্ট্যাটিক আইডিয়া না। আমি 10 বছর আগে ডিবেঞ্চার বাজারে ইস্যু করে টাকা তুলেছি মানে আজকেও সেই নীতিতে অনড় থাকতে হবে না। বিজনেস যে রোজ পরিবর্তন হচ্ছে, এটা একটা কোনো স্ট্যাটিক আইডিয়া না। বিজনেস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, অনগোয়িং সিস্টেম। তাহলে এখানে কিন্তু এই ফাইন্যান্সের আইডিয়াটাও কিন্তু কোনো স্ট্যাটিক আইডিয়া না, যে তুমি 5 বছর আগে একটা সিদ্ধান্ত করেছিলে, নট নেসেসারি তোমাকে সেই সিদ্ধান্তেই অনড় থাকতে হবে। তুমি ইউ মে চেঞ্জ, তুমি পাল্টাতে পারো। তাহলে এই জন্য এটাকে বলছে ডায়নামিক, অর্থাৎ রোজ চেঞ্জ হয়ে যাবে। তোমার আজকের বাস্তবতার উপর দাঁড়িয়ে তুমি চিন্তা করবে যে হুইচ ইজ দা বেস্ট সোর্স, কোনটা সর্বোচ্চ আমার উৎস টাকা আনা, এবং হাউ উই ম্যানেজ দা ফান্ড। নেক্সট কি বলছে, আমি কিভাবে সেটাকে হাউ উই ইউটিলাইজ দা ফান্ড। নেক্সট বলছে অপটিমাইজেশন অফ ক্যাপিটাল স্ট্রাকচার। দেখো বাবা, একটা ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে সেখানে ইকুইটি ক্যাপিটাল থাকে,
আবার কি থাকে, আমার ইকুইটি শেয়ার থাকে, প্রেফারেন্স শেয়ার থাকে, আবার সেখানে কিন্তু আমার লোন ক্যাপিটালও থাকে। ভালো করে বুঝে নাও, এই ক্যাপিটালের মধ্যে আমার ওন ক্যাপিটাল থাকে, লোন ক্যাপিটাল থাকে। তা লোন ক্যাপিটালের মধ্যে কি থাকছে পরে আসবো আমি আমার সেকেন্ড লেকচারে, যে সেখানে যে লোন ক্যাপিটাল সেখানে তো আমার থাকছে ডিবেঞ্চার। তারা কিন্তু ডিবেঞ্চার হোল্ডাররা কিন্তু কোম্পানির মালিক নয় বাবা, তারা হচ্ছে ক্রেডিটার, মিয়ারলি ক্রেডিটার, তারা মালিক নয়। আমি পরে আসবো বিস্তারিত। তাহলে এখানে কি বলতে চেয়েছি আমি, যে এই যে ক্যাপিটাল স্ট্রাকচার, এই ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে তোমার ইকুইটি শেয়ার থাকবে, প্রেফারেন্স শেয়ার থাকবে, থাকবে তো, তারপরে তোমার কি রিটেইনড আর্নিংস থাকবে, তারপর তোমার কি থাকবে, কিছু ডিবেঞ্চার থাকবে, এটা থাকবে লোন ক্যাপিটাল। তাহলে এই যে ক্যাপিটাল স্ট্রাকচারটা, এইটা তোমার খুব অপটিমাইজেশন হতে হবে, অর্থাৎ খুব আদর্শ ক্যাপিটাল স্ট্রাকচার হতে হবে। তোমার প্রচুর পরিমাণে হচ্ছে তোমার ওন ক্যাপিটাল রইলো, ইকুইটি শেয়ার প্রেফারেন্স শেয়ার প্রচুর রইলো, অথচ তোমার লোন ক্যাপিটালটা খুব কম, তোমার ডিবেঞ্চার খুব কম, তাহলেও চলবে না। আবার তোমার লোন ক্যাপিটাল প্রচুর আছে, তোমার ডিবেঞ্চার প্রচুর আছে, হোয়ারাস তোমার ইকুইটি পার্টটা খুব কম, ইকুইটি পার্টটা খুব কম, ওন ক্যাপিটালটা খুব কম, তোমার ইকুইটি শেয়ার প্রেফারেন্স শেয়ার রিটেইন আর্নিংসটা খুব কম, তাহলে কিন্তু হবে না। একটা ব্যালেন্স শুড বি মেইনটেইন বিটুইন দা ইকুইটি পার্ট এন্ড দা লোন পার্ট, অর্থাৎ ওন ক্যাপিটাল এবং লোন ক্যাপিটালের মধ্যে একটা সুন্দর ব্যালেন্স থাকবে, তবে গিয়ে আমি সেটাকে বলতে পারবো যে ইট ইজ দা আইডল ক্যাপিটাল স্ট্রাকচার, ইট ইজ দা আইডল ক্যাপিটাল স্ট্রাকচার। অর্থাৎ তাহলে মূলধন কাঠামোটা খুব একটা আদর্শ মূলধন কাঠামো। নেক্সট কি বলছে, কস্ট কনসিডারেশন। আমি বারবার বলছি যে কস্ট কনসিডারেশনটা কি, যে এখানে তোমাকে কস্টটা ভাবতে হবে, তুমি ঝপ করে সিদ্ধান্ত নেবে না, দুম করে সিদ্ধান্ত নিতে পারবে না, তোমাকে ভাবতে হবে যে কস্টের কথাটা, যে আমি যে ফান্ডটা আমি ক্যালকুলেট করছি তার জন্য তো একটা কস্ট আছে। যদি ডিবেঞ্চার হয় আমাকে ইন্টারেস্ট দিতে হবে, যদি আমি প্রেফারেন্স শেয়ার হয় আমাকে ডিভিডেন্ড দিতে হবে, এবং ফিক্সড প্রেফারেন্স শেয়ারে ফিক্সড, পরিষ্কার বলছি। তাহলে নেক্সট হচ্ছে কি, লিগাল এন্ড রেগুলেটরি কমপ্লায়েন্স, তোমার কিছু থাকবে, কিছু আইনগত বাধ্যবাধকতা থাকবে, এই আইনগত বাধ্যবাধকতা তোমাকে মানতে হবে। নেক্সট স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং, যখন তুমি কোনো কৌশলগত সিদ্ধান্ত নিতে যাবে, এই কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তোমাকে ভাবতে হবে। নেক্সট হচ্ছে ফ্লেক্সিবিলিটি। আমি বারবার বলছি যে ইট মাস্ট বি, এই বিজনেস ফাইন্যান্সের ক্যারেক্টারের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ কোনো অনড় অবস্থান নিলে হবে না, কোন স্ট্যাটিক বিষয় এটা নয়, ইট অলওয়েজ চেঞ্জিং, এটা প্রত্যেক সময় পাল্টে পাল্টে যাবে, প্রত্যেক সময় এটা পাল্টে পাল্টে যাবে, এবং এই জন্যই এটা ফ্লেক্সিবল। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, সাস্টেনেবিলিটি এন্ড গ্রোথ, অর্থাৎ আমি বহুদিন থাকতে চাই মার্কেটে, এবং আমার গ্রোথ, আমার একটা কারখানা ছিল আমি সেটা নিয়ে খুশি থাকবো না, এই একটা কারখানা থেকে আমার 6টা কারখানা করতে হবে, আমার মাইন্ড সেট আপে এটা আছে। অর্থাৎ আমাকে গ্রোথ করতে হবে, আমাকে এগোতে হবে, আমি একই জায়গায় থাকতে চাই না। আর সাস্টেনেবিলিটি, আমি আমার উন্নয়নের ধারাটাকে বজায় রাখতে চাই, আমি কোথাও এটাকে আমি কমপ্লিট করে দেবো না, শেষ করে দেবো না। নেক্সট দেখো কি আসছে, ইম্পর্টেন্স অফ বিজনেস ফাইন্যান্স, এর গুরুত্ব কি। নাম্বার 1 হচ্ছে ফান্ডামেন্টাল ফর অপারেশন, তোমার যে অপারেশন, তোমার যে কারবারি প্রক্রিয়া, তোমার যে কারবারি দৈনন্দিন কাজকর্ম, তার ক্ষেত্রে এটা ফান্ডামেন্টাল, এটা একটা অত্যন্ত মৌলিক বিষয়। ফাইন্যান্স ছাড়া ব্যবসা এ পৃথিবীর কেউ কোনোদিন করেছে? গোটা পৃথিবীর ইতিহাসে আছে যে কোনো ফাইন্যান্স নেই একটা ব্যবসা চলছে? এ হতে পারে? একটু ভেবে দেখো ঠান্ডা মাথায়, হতে পারে না। তাহলে এটা ফান্ডামেন্টাল ইস্যু, এটা একটা মৌলিক বিষয়। নেক্সট কি বলছে, ফেসিলিটিস গ্রোথ এন্ড এক্সপানশন, বারবার বলছি, এটা বহুবার আলোচনা করলাম। নেক্সট কি, অপটিমাইজ ক্যাপিটাল স্ট্রাকচার বলেছি। নেক্সট সাপোর্ট স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং, এটাও আলোচনা করেছি, যে কৌশলগত যখন তোমার কোনো সিদ্ধান্ত নিতে হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তোমাকে এটা সাপোর্ট করবে। এনহ্যান্স লিকুইডিটি, লিকুইডিটি মানে তোমার ক্যাশ, ক্যাশ ইনফ্লো আছে কিনা, ক্যাশ ফ্লো কেমন আছে, অর্থাৎ তোমার ক্যাশের কন্ডিশনটা কেমন। তোমার যদি লিকুইডিটি না থাকে, বিজনেসে খরচা করার মতন যদি ক্যাশ না থাকে, তাহলে হাউ ইউ মেনটেইন, হাউ ইউ রান দা বিজনেস, তুমি বিজনেসটা চালাবে কি করে যদি তোমার লিকুইডিটি না থাকে,
যদি তোমার খরচা করার মতন প্লেন্টি মানি না থাকে। নেক্সট কি বলছে? নেক্সট বলছে প্রমোট ইনোভেশন। এই যে নতুন নতুন আবিষ্কার করবে, সেই আবিষ্কারটা কি করে করবে? যদি না তোমার লিকুইডিটি থাকে, যদি না তোমার ক্যাশ থাকে, যদি না তোমার ফাইন্যান্স থাকে। একটা ওষুধ কোম্পানি, সে ক্যান্সারের ওষুধ আবিষ্কার করার জন্য কোটি কোটি টাকা ব্যয় করছে, তার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট উইং আছে, সে বড় বড় সায়েন্টিস্টদের এনে বসিয়েছে, তারা রিসার্চের কাজ করছে। যেদিন ওষুধটা বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে সে পেটেন্ট করে নেবে, এবং পেটেন্ট করে নিলে সে, ভাবতে পারছো, একটা পৃথিবীর ইতিহাসে যখন ক্যান্সারের একটা ওষুধ এসে যাবে, তখন সেই যে কোম্পানি যারা সেটা আবিষ্কার করবে তাদের মুনাফাটা তুমি ভাবতে পারছো? তারা লক্ষ লক্ষ কোটি কোটি ডলার, মানে ভাবা যায় না, তার সঙ্গে সঙ্গে পেটেন্ট করে নেবে। একটা দিক হচ্ছে মানব কল্যাণের কাজে লাগবে, সেটা আমি ছেড়েই দিলাম, সে তো লাগবেই। মানব কল্যাণ, পৃথিবীতে কত মানুষ বেঁচে যাবে, কত বাবা তার সন্তানের কাছে থাকতে পারবে, কত স্বামী তার স্ত্রীর কাছে থাকতে পারবে, কত স্ত্রী তার স্বামীর কাছে থাকতে পারবে, এটা আমি ছেড়েই দিলাম, এটা তো আরেকটা পার্ট, মানব কল্যাণের পার্ট। আর যদি পয়সা কড়ির সেন্সে আসি, তুমি ভাবতে পারছো সেই কোম্পানি কোথায় চলে যাবে যে ক্যান্সার ওষুধটা বা ইনজেকশনটা আবিষ্কার করে ফেলবে? তাহলে এই কাজটা করবে কি করে? এই ইনোভেটিভ কাজ, এই যে বড় বড় যে বিজ্ঞানীদের এনে তাদের যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, তোমরা জানো এক একটা বড় বড় কনসার্ন বা একটা মাল্টিন্যাশনাল কনসার্ন বা একটা বিগ কনসার্ন, তারা কি পরিমাণ অর্থ ব্যয় করছে তাদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের জন্য। প্রতিদিন তারা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ওয়ার্ক করে যাচ্ছে, যে আরো নতুন কি করে আবিষ্কার করব, কি করে পারবে যদি ফাইন্যান্স না থাকে। নেক্সট হচ্ছে কি বলেছে? ম্যানেজেস ফাইন্যান্সিয়াল রিস্ক, যে অর্থনৈতিক ঝুঁকি, এই অর্থনৈতিক ঝুঁকিটাকে তুমি কি করে ম্যানেজ করবে? কি করে তুমি অর্থনৈতিক ঝুঁকিটাকে ম্যানেজ করবে ফাইন্যান্স ছাড়া? কে তোমার বল ভরসা? তোমার বল ভরসা তোমার অর্থ। তোমার বল ভরসা তোমার অর্থ। তুমি যদি রিস্কটাকে ম্যানেজ করতে চাও, ঝুঁকিটাকে, তাহলে তোমার বল ভরসা হচ্ছে অর্থ, পরিষ্কার বলে দিলাম, ফাইন্যান্স। নেক্সট কি বলছে? মিটস রেগুলেটরি কমপ্লায়েন্সেস, যে রেগুলেটরি ম্যাটার বলেছি, অ্যাট্রাক্টস ইনভেস্টার্স এন্ড স্টেক হোল্ডার্স। নয়া নয়া ইনভেস্টার আসবে কখন? যখন দেখবে যে তোমার বিজনেসের পজিশন খুব সাউন্ড, তোমার বিজনেসের যে মুনাফা, সেই প্রফিট, সেটা প্রতিদিন বাড়ছে, প্রতি বছর বাড়ছে, তখন না তারা তোমার কোম্পানির শেয়ার কিনতে তারা উৎসাহী হবে। তাহলে কখন তোমার বিজনেসের এই প্রফিটটা বাড়বে এবং কনসিস্টেন্টলি বাড়ছে? এমন না যে এক বছর তোমার প্রফিট হয়েছিল 20%, পরের বার হয়ে গেল 5%। ঠিক আছে, আসলে আমি কি বলতে চেয়েছি, যে এটা কনসিস্টেন্ট, কনসিস্টেন্সিটা দেখো। যেমন আমি কি বলছি, যে তোমার এমন হবে না যে এক বছর তোমার হয়েছে 30% প্রফিট, এটা প্রফিট, এটা তোমার এক বছর হয়েছে 30%, তার পরের বছর হয়ে গেল 10%, তার পরের বছর হয়ে গেল 5%, তার পরের বছর আবার হয়ে গেল 32%, তার পরের বছর হয়ে গেল লস, লস হলো 10%। ভাবো, তারপরের বছরে আবার লস হয়ে গেল 30%, তারপরের বছর আবার প্রফিট হলো 2%। তাহলে একেবারেই এটা কনসিস্টেন্সি নয়, ইনকনসিস্টেন্ট, ইনকনসিস্টেন্ট, এরকম নয়। আর যদি তোমার এরকম হতো যে 10%, তারপরে হয়েছে 12%, তারপরে হয়েছে ধরো 15%, তারপরে হয়েছে 20%, তারপরে ধরো 18%, তারপরে হয়তো 17%, 21%, দেখো বাবারা মায়েরা, অনেক কনসিস্টেন্ট। তাহলে একটা ইনভেস্টর সে কিন্তু কনসিস্টেন্সি চায়, সে দুম করে অনেক প্রফিট, সে কিন্তু বিবেচনা করবে, বাবা মূল্যবান টাকা, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা টাকা মূল্যবান, এটা যেন, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা টাকা তার কাছে অতীব মূল্যবান, তার খাটনির টাকা, তার কষ্টের টাকা, এত কষ্ট করে রোজগার করা টাকা। তাহলে সে যখন তোমার কোম্পানিতে যখন বিনিয়োগ করবে, ইকুইটি শেয়ার কিনবে বা প্রেফারেন্স শেয়ার কিনবে, সে কোনো কিছু না ভেবে কিনে নেবে? কোনো না কিছু না ভেবে সে সিদ্ধান্ত নেবে, ইনভেস্ট করে দেবে? না, তাকে অনেক বিচার বিবেচনা করতে হবে। সে তোমার কি দেখবে? সে তোমার স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস দেখবে, সে তোমার ব্যালেন্স শিট দেখবে ফর দ্য লাস্ট 5 ইয়ার্স, ফর দ্য লাস্ট 7 ইয়ার্স,
তোমার স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস দেখবে, তোমার ব্যালেন্স শিটটা দেখবে কোম্পানির, এবং দেখে চুলচেরা বিশ্লেষণ করে সে একটা সিদ্ধান্ত করবে যে আমি বিনিয়োগ করব কি করব না, পরিষ্কার বুঝে নাও। তাহলে তাহলে এই যে কনসিস্টেন্সি, তাহলে এটা এক্স কোম্পানি আর এটা ওয়াই কোম্পানি, এ অনেক বেশি কনসিস্টেন্ট। একটা ইনভেস্টর কিন্তু চুজ করবে কোন কোম্পানি, চুজ করবে ওয়াই কোম্পানি, ওয়াই কোম্পানিকে সে কিন্তু নির্বাচন করবে করবে ফর ইনভেস্টমেন্ট, ইনভেস্ট করার জন্য সে কি করবে, সে কিন্তু ফর ইনভেস্টমেন্ট অর্থাৎ ইনভেস্টমেন্টের জন্য সে কিন্তু ওয়াই কোম্পানিকে নির্বাচন করবে, এক্স কোম্পানিকে কিন্তু নির্বাচন করবে না, কারণ এটা অনেক বেশি ইনকনসিস্টেন্ট, এটা কিন্তু অনেক কনসিস্টেন্ট। নেক্সট কি বলেছি, নেক্সট বলেছি যে এনহ্যান্স স্টেক হোল্ডার ভ্যালু, স্টেক হোল্ডারদের ভ্যালুটা এটা এ হবে, বাড়বে। এরপরে দেখো আমি একটা ক্লাসিফিকেশন দেখিয়েছি, ক্লাসিফিকেশন অফ সোর্সেস অফ ক্যাপিটাল, অর্থাৎ এই যে মূলধনের উৎস, এই মূলধনের উৎসের আমি একটা ক্লাসিফিকেশন দেখিয়েছি, আমি একটা শ্রেণী বিভাগ দেখিয়েছি। এটা হচ্ছে আমি লং টার্ম এবং শর্ট টার্মের বেসিসে দেখিয়েছি, মালিকানার ভিত্তিতে দেখাইনি বাবারা, এটা আমি সময়কালের উপর দেখিয়েছি, লং টার্ম এবং শর্ট টার্ম। তাহলে লং টার্ম কি, ওন ক্যাপিটাল, লোন ক্যাপিটাল, আদার সোর্সেস। ওন ক্যাপিটালের মধ্যে কি পড়ছে, ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার। আর লোন ক্যাপিটালের মধ্যে কি পড়ছে, ডিবেঞ্চার, বন্ড, ডিবেঞ্চার আছে এবং বন্ডস আছে, ঠিক আছে। এখানে আমাদের কি আছে, ডিবেঞ্চার এবং বন্ড, ডিবেঞ্চার্স আছে, আর কমা দিয়ে দিলাম আমি একটা, ডিবেঞ্চার্স আছে, বন্ডস আছে, আর কি আছে, আর এখানে আছে টার্ম লোন, ঠিক আছে। এই লোন ক্যাপিটালের মধ্যে আমি বলেছি কি কি, ডিবেঞ্চার্স হতে পারে, বন্ডস হতে পারে, আর টার্ম লোন হতে পারে। আর আদার সোর্সের মধ্যে কি হতে পারে, লিজ আর হায়ার পারচেজ, লিজ তুমি দিয়েছো কিছু, আর হায়ার পারচেজ ভাড়া ক্রয়। আর শর্ট টার্ম সোর্সের মধ্যে কি হতে পারে, ইট মে বি ইন্টারনাল এন্ড ইট মে বি এক্সটার্নাল, ইট মে বি ইন্টারনাল সোর্সেস, ইট মে বি এক্সটার্নাল সোর্সেস। ইন্টারনাল সোর্সেস এর মধ্যে কি আছে, রিটেইনড আর্নিংস, এটা আমি পরে আলোচনা করব খুব বড় করে, এখন শুধু আমি ছুঁয়ে গেলাম, আমি এটা পরে বিস্তারিত বলবো যে রিটেইনড আর্নিংস, রিটেইনড আর্নিংসটা কি। You kept aside some portion of your profit for the future purpose, मैंने क्या बोला, you kept aside a certain portion of your net profit for the future purpose, তোমার ভবিষ্যৎ প্রয়োজনের জন্য তুমি তোমার নিট মুনাফা থেকে একটা অংশ সরিয়ে রাখছো, সবটাই তুমি অ্যাজ এ ডিভিডেন্ড শেয়ার হোল্ডারদের বিতরণ করে দিচ্ছ না। তাহলে এই যে সরিয়ে রাখছো কেন, ফর দ্য ফিউচার ইমার্জেন্সি, দ্যাট ইজ কল রিটেইনড আর্নিংস। আমরা কেন টাকা জমাই, আমি তো যে টাকা রোজগার করি আজকে যদি সব খরচা করে ফেলি, আমি তো অনেক, আমি কি বলবো, আমি আমার স্ট্যান্ডার্ড অফ লিভিংটা অনেক বেড়ে যাবে, আমি আরো ভালো খাবো, ভালো জামা কাপড় পরবো, দামি গাড়ি চড়বো, কার কি বলার আছে, কার কি বলার আছে, আমি তো আমার টাকায় করছি, আমার রোজগারের টাকায় করছি, কারো কিছু বলার নেই। কিন্তু জেনে রেখো আমি কিন্তু ভবিষ্যতের কথা ভাবছি না, আমি কিন্তু আজকের দিনে খুশি। আমি জানি না, আমরা কেউ জানি না যে কালকের দিনটা আমাদের জন্য কি অপেক্ষা করছে, তাহলে কালকের দিনটা আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা কেউ জানি না, সেই কারণেই আমরা সঞ্চয় করি, আমরা আগামীর কথাটা ভাবি যে আজকের মতো সুন্দর আমার কালকের দিনটা পরশু দিনটা নাও হতে পারে, তাই জন্য আমরা সঞ্চয় করি। একই রকম কনসেপ্ট দেখো, রিটেইনড আর্নিং, অর্থাৎ যা প্রফিট হয়েছে তুমি সব দিয়ে দিলে শেয়ার হোল্ডারদের, না, ইকুইটি শেয়ার হোল্ডারদের সব দিয়ে দিলে না, দিও না, একটা পোরশন তুমি কেপ্ট অ্যাসাইড, সরিয়ে রাখো, আলাদা করে রাখো ভবিষ্যতের প্রয়োজনে, ভবিষ্যতে কখনো কখনো দুর্দশা এলে, দুর্দিন এলে, তখন একটা বিরাট ফান্ড, হিউজ ফান্ড, এটা তুমি ইউটিলাইজ করতে পারবে। নেক্সট কি বলছি, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, স্থায়ী সম্পত্তির অবচয়ের জন্য তুমি একটা প্রভিশন করে রেখেছো, সেইটাও কিন্তু একটা তোমার
ইন্টারনাল সোর্স হিসেবে কাজ করবে। ইন্টারনাল সোর্স কারণ তোমার ভেতরেই তোমার টাকাটা রয়েছে, টাকাটা জমে থাকছে। কেন? ওয়াই? বিকজ ফর দ্য রিপ্লেসমেন্ট অফ দ্য ফিক্সড অ্যাসেটস ইন ফিউচার, ফর দ্য পারপাস অফ রিপ্লেসমেন্ট অফ ফিক্সড অ্যাসেটস ইন দ্য ফিউচার। ভবিষ্যতে যদি এই স্থায়ী সম্পত্তিগুলোকে তোমাকে যখন পাল্টাতে হবে, কারণ প্রত্যেকটা জিনিসের একটা লাইফ আছে। দেখো আমাদের মানুষের একটা জীবন আছে না, একটা মানুষ 150 বছর বাঁচে, একটা মানুষ 200 বছর বাঁচে, বাঁচে না। তার একটা জীবন কাল আছে, তার একটা সময় কাল আছে, ভালো করে বুঝে নাও। তেমনি একটা স্থির সম্পত্তি, একটা স্থায়ী সম্পত্তিরও একটা নির্দিষ্ট সময়কাল আছে। ইট মে বি 10 ইয়ার, ইট মে বি 20 ইয়ার, ইট মে বি 30 ইয়ার, 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, তার একটা লাইফ আছে। তারপর কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে, সেটাকে ফেলে দিতে হবে, সেটাকে রিপ্লেস করতে হবে, আবার নতুন একটা ফিক্সড অ্যাসেট কিনতে হবে। তাহলে কি করে কিনবো? কে সেদিন আমাকে টাকাটা দেবে? যদি না আমি একটা প্রভিশন করে রাখি। প্রত্যেক বছর আমি কি করলাম, একটা প্রভিশন করে রাখলাম, যে আমি ভেবেই নিলাম যে আমার আয়ুষ্কাল এই সব ফিক্সড অ্যাসেটে 30 বছর, তারপর আমাকে এটাকে চেঞ্জ করতে হবে। নেক্সট কি বলেছে? প্রপোজ ডিভিডেন্ড, যে ডিভিডেন্ডটা which is proposed, which is declared but not yet paid, যেটা এখনো আমি পে করিনি শেয়ার হোল্ডারদের, প্রপোজ করেছি, আমি শুধু ডিক্লেয়ার করেছি, এখনো পেমেন্টটা করিনি, দ্যাট ইজ প্রপোজ ডিভিডেন্ড। সেটাও আমার একটা ইন্টারনাল সোর্স। কারণ আমি তো এটা প্রপোজ করেছি, আমি তো বলেছি এই ডিভিডেন্ডটা আমি আগামীতে দেবো। তো ডিভিডেন্ডটা কি লাভের অংশ না? আমি তো লাভেরই একটা অংশ তো ডিভিডেন্ড হিসেবে ঘোষণা করেছি। তাহলে ডিভিডেন্ড মানে কি? সেটা তো লাভেরই অংশ, লাভেরই একটা অংশ তো আমি লভ্যাংশ হিসেবে তো আমি দেবো ইকুইটি শেয়ার হোল্ডারদের। তাহলে এটা তো লাভেরই একটা পোর্শন, এবং সেটা কিন্তু প্রপোজ, এখনো আমি প্রপোজ করেছি, আমি কিন্তু ডিক্লেয়ার করেছি, ঘোষণা করে দিয়েছি তোমাদের এবার আমি 20% হারে ইকুইটি ডিভিডেন্ড দিতে চাই। আমি ঘোষণা করেছি বাবা, আমি কিন্তু দেইনি, পেমেন্ট করিনি এখনো মায়েরা, আমি এখনো পেমেন্ট করিনি, ওটা প্রপোজ। সেই জন্য কিন্তু ইন্টারনাল সোর্সেস, এখনো পেমেন্ট হয়নি। আর এক্সটার্নাল সোর্সেস এর মধ্যে কি থাকবে? এগুলো খুব সোজা। লোন ফ্রম ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আমি যে কোনো একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, পরে আমরা দেখবো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলতে কি বুঝি, তার কিছু এক্সাম্পল দেখবো। তাহলে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে লোন নিতে পারি। আবার কি করতে পারি? লোন ফ্রম কমার্শিয়াল ব্যাংক, এই যে ভারতবর্ষের এত কমার্শিয়াল ব্যাংক আছে, এসবিআই, পিএনবি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কত আমাদের কমার্শিয়াল ব্যাংক আছে। এই কমার্শিয়াল ব্যাংক থেকে আমি লোন নিতে পারি, পাবলিক ডিপোজিট করতে পারি, আইসিডি, ইন্টার কর্পোরেট ডিপোজিট, এই প্রত্যেকটা বলবো, ধরে ধরে বলবো। আর ফ্যাক্টরিং, খুব ইন্টারেস্টিং এই ফ্যাক্টরিং এর কনসেপ্ট, আমি বলবো তোমাকে, ধীরে ধীরে বলবো। আচ্ছা, নেক্সট দেখো, ওনার্স ফান্ডে ঢুকে যাই। ওই যে বলেছিলাম ওনার্স ফান্ড এন্ড বরোড ফান্ড, কি বলেছিলাম? পরিষ্কার বলেছিলাম যে ওনার্স ফান্ড এন্ড বরোড ফান্ড, এখানে পরিষ্কার বলেছিলাম যে ওনার্স ফান্ড, আর বলেছিলাম বরোড ফান্ড। ওনার্স ফান্ড, বরোড ফান্ড। তাহলে প্রথমে আমরা আসি, এখন আমরা আলোচনা করব ওনার্স ফান্ড। তাহলে ওনার্স ফান্ড কি বলেছে, ডেফিনিশনটা কি, সংজ্ঞাটা কি? ওনার্স ফান্ডস রেফার টু দ্য ফান্ড কন্ট্রিবিউটেড বাই দ্য ওনার্স। প্রত্যেকটা শব্দ লক্ষ্য করো, কন্ট্রিবিউটেড বাই ওনার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অ্যাকুমুলেটেড প্রফিট অফ দ্য কোম্পানি। দেখো প্রত্যেকটা জিনিস আমি বলেছি। তাহলে ওনার্স ফান্ড অর্থাৎ নিজস্ব তহবিল, একটা হচ্ছে নিজস্ব তহবিল, একটা হচ্ছে ঋণকৃত তহবিল। একটা কোম্পানির ওনার্স ফান্ড মানে নিজস্ব তহবিল, নিজস্ব মূলধন, আর বরোড ফান্ড মানে হচ্ছে, কি বললাম, যে এটা হচ্ছে বরোড ফান্ড। বরোড ফান্ড মানে হচ্ছে ঋণ মূলধন, কোম্পানি ঋণ করে, ধার করে যে টাকাটা এনেছে। তাহলে এখানে কি পরিষ্কার বলছে যে ওনার্স ফান্ড রেফার টু দা ফান্ড। ওনার্স ফান্ড বলতে আমরা সেই ফান্ডটাকে বুঝি, কোন ফান্ডটাকে বুঝি না? কন্ট্রিবিউটেড বাই দা ওনার্স, কোম্পানির মালিক, কোম্পানির মালিক তারা যে ফান্ডটা দিয়েছে, ইকুইটি শেয়ার হোল্ডাররা যেটা দিয়েছে, পরিষ্কার বলছি।
এবং কিছুটা প্রেফারেন্স শেয়ার হোল্ডার কোম্পানির পুরো মালিক না, কিন্তু আবার ক্রেডিটারও না। as well as the accumulated profit, ওই যে রিটেইনড আর্নিংস, accumulated profit means retained earnings, যেটা আমি এতক্ষণ বললাম। এই accumulated profit মানে কি? accumulated profit মানে হচ্ছে এই accumulated প্রফিটটা হচ্ছে, এটাই তো রিটেইনড আর্নিংস, এটাই তো রিটেইনড আর্নিংস, যেটা তুমি তোমার মুনাফা থেকে সরিয়ে রেখেছিলে, সেটাই তো অ্যাকুমুলেটেড প্রফিট। যেটা তোমার জমে আছে, যেটা তুমি ইকুইটি শেয়ার হোল্ডারদের সব বিতরণ করে দাওনি, সেটাই তো রিটেইনড আর্নিংস। তাহলে accumulated profit of the company, this fund remains with the company, এই ফান্ডটা কোম্পানির সঙ্গেই থাকবে, and it has no liability to return this fund, এটা ফেরত দিতে হবে না। তোমার নিজের টাকা তুমি কাকে ফেরত দেবে? তোমার নিজের টাকা, তোমার মানি ব্যাগে টাকা আছে, তুমি কাকে ফেরত দেবে? তুমি বন্ধুর থেকে টাকা ধার করেছো, তোমাকে ফেরত দিতে হবে না? তুমি তোমার দাদার থেকে টাকা ধার করেছো, তোমাকে ফেরত দিতে হবে না? তুমি একটা অর্থলগ্নি প্রতিষ্ঠানের থেকে টাকা ধার করেছো, তোমাকে ফেরত দিতে হবে না? ওগুলো ফেরত দিতে হবে, বিকজ দিজ আর দা বরোড মানি, ওইগুলো ধার করা টাকা, লোনের টাকা। কিন্তু যে টাকা তোমার নিজের টাকা, তোমার মানি ব্যাগে আছে, তোমার ব্যাংকে আছে, তোমার নিজের টাকা, তুমি কাকে ফেরত দেবে? তোমার কষ্টার্জিত টাকা, তোমার মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা টাকা, তুমি কাকে ফেরত দেবে? ওই টাকার মালিক তো তুমি। তাহলে পরিষ্কার বলছে যে এটা কিন্তু ফেরত দিতে হবে না। এক্সাম্পল বলছে দেখো, ইকুইটি শেয়ার, রিটেইনড আর্নিংস, ইকুইটি শেয়ার এবং রিটেইনড আর্নিংস। এবার অ্যাডভান্টেজেস কি বলেছে? ওনারশিপ ক্যাপিটালের পার্মানেন্ট ক্যাপিটাল, এটা একটা স্থায়ী ক্যাপিটাল। কারণ পরিষ্কার বলছি যে লোন ক্যাপিটালের মতো তো এটা ফেরত দিতে হবে না, তোমাকে তো এটা পরিশোধ করতে হবে না, তুমি তো কারোর থেকে লোন করে আনুনি, এটা তোমার নিজের টাকা, নিজের টাকা তুমি কাকে ফেরত দেবে? ইমপ্রুভস ক্রেডিট ওয়ার্দিনেস, যত তোমার ওন ক্যাপিটাল থাকবে, ওই ওন ক্যাপিটাল দেখিয়ে তুমি কি করতে পারবে? তুমি বাজার থেকে ঋণ সংগ্রহ করতে পারবে। বাবারা মায়েরা পরিষ্কার বুঝে নাও, পরিষ্কার বুঝে নাও, তোমাকে লোন কেন দেবে একটা ফাইন্যান্সিয়াল কোম্পানি? তখনই দেবে যখন দেখবে তোমার লোন শোধ করার সামর্থ্য আছে। সাপোজ আমি যদি আজকে কোনো ব্যাংকে গিয়ে বলি যে আমার ছেলের পড়াশোনা করানোর জন্য আমার 2 কোটি টাকা লাগবে, আমাকে কেউ দেবে না, আমাকে কেউ দেবে না। আমার যা রোজগার, সেই রোজগারে আমাকে 2 কোটি টাকা ধার কোনো ব্যাংক দেবে না, নেহাত বোকা না হলে দেবে না। কারণ তারা সব সময় যখন একটা ব্যাংক একটা টাকা ধার দেয়, তার মাথায় থাকে যে এই লোকটা শোধ করবে কি করে, আমাকে ইনকাম দেখাতে হয়, আমার হেড স্যারের থেকে আমাকে ইনকাম স্টেটমেন্ট নিয়ে জমা দিতে হবে যে এই টাকা আমি প্রতি মাসে মায়না পাই, বেতন পাই। কিন্তু আমি গিয়ে যদি বলি আমাকে 10 লাখ টাকা লোন দাও, আমি গিয়ে যদি বলি আমাকে 20 লাখ টাকা লোন দাও, আমি গিয়ে যদি বলি আমাকে 30 লাখ টাকা লোন দাও, ওরা কিন্তু সানন্দে দিয়ে দেবে, এক কথায় দিয়ে দেবে। 30 লাখ 35 লাখ টাকা আমার যা বেতন, সেই অনুযায়ী 30 লাখ 35 লাখ টাকা ওরা এক কথায় লোন দিয়ে দেবে, কিন্তু 2 কোটি টাকা দেবে না। কারণ জানে এই লোকটা 30 লাখ 35 লাখ টাকা নিলে এ শোধ করে দেবে, এ 10 বছরে 15 বছরে শোধ করে দেবে, কিন্তু 2 কোটি টাকা এ পারবে না। তাহলে যখনই তুমি ক্রেডিট, কি অপূর্ব কথা, অপূর্ব কথা, ইমপ্রুভ ক্রেডিট ওয়ার্দিনেস। তোমার যখন ইকুইটি ফান্ডটা বেশি থাকবে, তোমার নিজস্ব তহবিলে কি আছে এটা দেখিয়ে তুমি কি করবে? অনেক বেশি ধার তুমি বাজার থেকে আনতে পারবে। তাতে ওরা বুঝবে যে না, এদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা খুব স্ট্রেংথ, খুব শক্তিশালী আছে, তাহলে এদের পক্ষে এই টাকাটা আমি তাদের ধার দিলে তারা কিন্তু শোধ করতে পারবে। নো সিকিউরিটি রিকোয়ার্ড। কিসের সিকিউরিটি? নিজের টাকা তোমার নিজের কাছে আছে, তুমি কি লোন নিচ্ছ নাকি যে কিছু সিকিউরিটি রেখে নিতে হবে? হিউজ অ্যামাউন্ট অফ ফান্ডস ক্যান বি জেনারেটেড, বিপুল পরিমাণ টাকা তুমি জেনারেট করতে পারবে এই ফান্ডে। এবং রাইট টু কন্ট্রোল, কোম্পানির নিয়ন্ত্রণ, ভোটাধিকার থাকে ইকুইটি শেয়ার হোল্ডারদের হাতে, তারাই তো অল ইন অল। আর এর ডিমেরিটসও আছে, আমি বলেছিলাম আগের আমার লেকচারটা যদি শোনো, যে প্রত্যেক জিনিসেরই সুবিধাও আছে অসুবিধাও আছে। অসুবিধাটা কি? ডিফিউশন অফ কন্ট্রোল, অর্থাৎ যদি আরো নতুন নতুন করে আমি ইকুইটি শেয়ার আমি বাজারে বন্টন করতে থাকি, ইস্যু করতে থাকি, তাহলে কি হবে? তাহলে যত ইকুইটি শেয়ার হোল্ডারের সংখ্যা বাড়বে, নিয়ন্ত্রণটা তত বেশি লোকের হাতে চলে যাবে। একটা কোম্পানিকে নিয়ন্ত্রণ করছিল 10টা লোক,
আর ওই কোম্পানিকে এখন নিয়ন্ত্রণ করছে 100টা লোক, দুটো এখনো। যত বেশি সংখ্যক আমি ইকুইটি শেয়ার বিলি করব, তত নিয়ন্ত্রণের রাশটা আরো বেশি বেশি মানুষের কাছে চলে যাবে, আরো বেশি বেশি মানুষ এই নিয়ন্ত্রণ কাজটা করবে, পরিষ্কার কথা তাদের ডিফিউশন হবে। আর আন্ডার ইউটিলাইজেশন অফ ক্যাপিটাল, খুব অপূর্ব কথা, খুব অপূর্ব কথা, এর ব্যাখ্যাটা অপূর্ব, শুনে নাও। কেন বলছে যে ওনারশিপ ক্যাপিটালের, ওনারশিপ নিজস্ব মূলধনের একটা অসুবিধা বা সীমাবদ্ধতার জায়গা হলো আন্ডার ইউটিলাইজেশন অফ ক্যাপিটাল। কেন বললো, কেন বললো এই কথাটা? খুব ইন্টারেস্টিং। ধরো একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই। ধরো একটা বিদ্যালয়, আমি কোনো নাম বলবো না, ধরো একটা বিদ্যালয়, আগে সেখানে প্রচুর ছাত্র ছিল, তার 20টা ঘর আছে, এখন ছাত্র সংখ্যা যে কোনো কারণেই হোক কমে গেছে, আমি তার মধ্যে যাব না, তখন এখন সেখানে 10টা ঘর হলেই চলে, তাহলে 10টা ঘর তো ফাঁকা পড়ে আছে, 10টা ঘর তো ফাঁকা পড়ে আছে। এইভাবে তুমি ব্যাপারটা ভাবো। অর্থাৎ যদি এই প্রতিষ্ঠানের সামনে কোনো ফিউচার এক্সপানশনের যদি চিন্তা না থাকে, যদি কোম্পানিটা একটা স্ট্যাটিক হয়ে যায়, যে নদী হারায় স্রোত চলিতে না পারে, তারপরে কি ছিল, শত সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে, অর্থাৎ সে নদী গতি হারিয়েছে, তোমার কোম্পানি আর আগামীতে কোনো উচ্চাশা নেই, সে আর তার কোম্পানিকে এক্সপান্ড করতে চায় না, তাহলে কি হবে, সে তো স্ট্যাটিক হয়ে গেছে। তাহলে তার যে হিউজ যে ওনার্স ফান্ড, এটা তো চট করে ফেরত দেওয়া যায় না, এটা তো লাইফ টাইম মানি, এটা তো ধারের টাকা না যে তুমি ধারের টাকাটা পরিশোধ করে দিলে, এ তো নিজস্ব মূলধন, নিজস্ব তহবিল। তাহলে যখন হিউজ নিজস্ব তহবিল রয়েছে, হিউজ পরিমাণ, বিপুল পরিমাণ নিজস্ব তহবিল রয়েছে, সেই নিজস্ব তহবিলটাকে তো এক কথায় একদিনে দুদিনে তুমি এটা পরিশোধ করে দিতে পারবে না, কারণ এটা পরিশোধ করা যায় না, এটা লাইফ টাইম, যতদিন প্রতিষ্ঠান থাকবে চাইলে ততদিন তুমি এটা রাখতে পারো। তাহলে সেই টাকাটা, ওই যে অতিরিক্ত পরিমাণ টাকাটা তোমার রয়েছে, কিন্তু আজকে তার তত ইউটিলাইজেশন নেই, আজকে তার কোনো ফার্দার আর ডেভেলপমেন্টের চিন্তাধারা নেই কোম্পানির, সে আর বেশি উন্নতি করতে চায় না, আর বেশি ছড়াতে চায় না, তার অপারেশনটাকে সে ছোট করে আনছে, তার স্কেলটাকে ছোট করে আনছে, তখন ওই যে হিউজ পরিমাণ তার যে নিজস্ব তহবিলটা রয়েছে, সেটা তার কাছে কিন্তু বার্ডেন হয়ে যাবে, সেটা তার কাছে কিন্তু তার যে ক্যাপিটালটা সেটা আন্ডার ইউটিলাইজড অবস্থায় থাকবে, সে ইউটিলাইজ করতে পারবে না। তার বিপুল টাকা রয়েছে, সে চাইলে সেটাকে ব্যবহার করতে পারতো, কিন্তু যেহেতু তার ফিউচার এক্সপানশন নেই, তার কোনো ডেভেলপমেন্ট প্রোগ্রাম নেই, তার কোনো রিসার্চ ডেভেলপমেন্ট নেই, তাহলে তার এই হিউজ টাকাটা এটা কিন্তু আন্ডার ইউটিলাইজড অবস্থায় থেকে যাবে, কেন এটা চট করে একদিন দুদিনে শোধও করতে পারবে না। তাহলে কি হবে, এই হিউজ ওনার ফান্ডটা আন্ডার ইউটিলাইজড অবস্থায় রইলো, এটাকে ইউটিলাইজ করা গেল না। এবার আমরা কি বলি দেখো, এবার বলছি যে কম্পোনেন্ট অফ ওনার্স ফান্ড, এই ওনার্স ফান্ডের কম্পোনেন্ট গুলো কি কি, কি কি নিয়ে এই ওনার্স ফান্ডটা হয়। দেখো এখানে পরিষ্কার বলছি আমি যে কম্পোনেন্টটা কি, এইখানে হচ্ছে এই তিনটে নিয়ে হয়, একটা হচ্ছে ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, রিটেইনড আর্নিং। এই প্রেফারেন্স শেয়ারটা খুব সুন্দর, এখানে 10% প্রেফারেন্স শেয়ার, 10% প্রেফারেন্স শেয়ার, বা আমি যদি বলি 15% প্রেফারেন্স শেয়ার। বলতো এই 10% বা 15% এর মানে কি? ইট ইজ দা প্রেফারেন্স ডিভিডেন্ড, ইট ইজ দা প্রেফারেন্স ডিভিডেন্ড, এবং এটা হচ্ছে প্রিফিক্সড, আগে থেকেই এটা ফিক্সড করা আছে। যখন প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা তাদের প্রেফারেন্স শেয়ারটা কিনেছে, তখনই তারা জানে যে আমি আমার ডিভিডেন্ড, আমার শেয়ারের উপর আমি 10% ডিভিডেন্ড পাবো, কিংবা আমি 15% ডিভিডেন্ড পাবো, এটা প্রিফিক্স। কিন্তু ইকুইটি শেয়ার হোল্ডার, কিন্তু মাইন্ড ইট, এটা কিন্তু এই প্রেফারেন্স ডিভিডেন্ডটা
খুব ভালো করে বোঝো, এই প্রেফারেন্স ডিভিডেন্ডটা এটা কিন্তু এটা কি এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। not the charge against profit. It is not the charge against profit, it is the appropriation of profit. তোমরা পড়েছো, খুব সুন্দর কনসেপ্ট। কোনোদিন আবার সুযোগ হলে এটা বলবো যে চার্জ এগেন্স্ট প্রফিট, অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। চার্জ এগেন্স্ট প্রফিটটা কি? ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, এইটা হচ্ছে চার্জ এগেন্স্ট প্রফিট। এইটাকে আমরা বলছি চার্জ এগেন্স্ট প্রফিট। কেন বলছি? কারণ তোমার প্রফিট হোক আর লস হোক, ডিবেঞ্চার হোল্ডাররা কিন্তু তাদের ইন্টারেস্টটা নিয়েই ছাড়বে, কারণ তারা বাইরের লোক। আমি একটা উদাহরণ দেই, ধরো একজন ভদ্রলোক, তার চাকরিটা সম্প্রতি যে কোনো কারণে চলে গেছে, তাহলে পুজোর সময় তার ছেলেকে সে জামা নাও দিতে পারে বা দেবে না, তার ছেলে কথা শুনবে। কিন্তু সে যদি মুদি দোকান থেকে যে ধারে মালটা এনেছে, সে কথা শুনবে? সে কদিন কথা শুনবে? 1 মাস 2 মাস, তারপরে বলবে আমার টাকাটা আমাকে দাও। কারণ সেই যে দোকানদার, সে তো তোমার বাড়ির লোক নয়, সে কেন কথা শুনবে? ভালো করে বুঝে নাও, সে কিন্তু বলবে আমার টাকাটা দিয়ে দিন দাদা। কিন্তু তার নিজের ছেলে বলবে যে ঠিক আছে বাবা, তোমাকে আমাকে পুজো এই বছর কিছু দিতে হবে না। এই দিস ইজ দ্য স্টোরি। এখানে প্রফিট হোক আর লস হোক, ডিবেঞ্চার হোল্ডাররা হচ্ছে বাইরের লোক। আমি এরপরে যাব ওখানে, সেকেন্ড পার্টে গিয়ে ওটা বলবো যে তারা হচ্ছে নট দা প্রোপ্রাইটার অফ দা কোম্পানি। কোম্পানির মালিক নয় ডিবেঞ্চার হোল্ডাররা, দে আর মিয়ারলি দা ক্রেডিটর, দে আর মিয়ারলি দা ক্রেডিটর। তারা কিন্তু কোম্পানির মালিক নয়, তারা কোনো কথা শুনবে না। তোমার প্রফিট হোক আর লস হোক, তোমার কাছ থেকে তারা সুদটা আদায় করে তবে ছাড়বে। কিন্তু ডিভিডেন্ড, প্রেফারেন্স ডিভিডেন্ডটা কি? প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা কিন্তু নিজের লোক, ঘরের লোক। ইকুইটি শেয়ার হোল্ডারদের পরে তাদের অবস্থান, কিন্তু তারা ঘরের লোক। তারা কিন্তু যদি লস হয়, তাহলে তাদেরকে প্রেফারেন্স ডিভিডেন্ড দেওয়ার কোনো প্রশ্নই অ্যারাইজ করবে না। কোনো প্রশ্ন, নো কোশ্চেন অ্যারাইজেস when the company face a loss। কোম্পানির যদি মুনাফার বদলে ক্ষতি হয়ে যায়, তাদের কিন্তু প্রেফারেন্স ডিভিডেন্ড দিতে হবে না। কিন্তু কোম্পানির লাভ হলে তখন তারা ডিভিডেন্ডটা পাবে। আমি কি বললাম? যে যদি কোম্পানির লস হয়, কোম্পানি মুনাফা না করে ক্ষতির সম্মুখীন হয় কোনো বছরে, তাহলে কিন্তু প্রেফারেন্স ডিভিডেন্ড দিতে হবে না। প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা কিন্তু কোনো ক্লেম করবে না। প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা তখনই ক্লেম করবে যখন সেখানে প্রফিট হবে। তাই এটা কিন্তু আমি বলেছি অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট, মুনাফার আবন্টন, কিন্তু চার্জ এগেন্স্ট প্রফিট না, মুনাফার ছাঁট নয়। নেক্সট কি বলছে? যে তাহলে এবার চলে আসি ইকুইটি শেয়ার। ইকুইটি শেয়ারের ফিচার্স কি? প্রাইমারি রিস্ক বেয়ারার। এরা হচ্ছে প্রথম যারা রিস্কটাকে বহন করে। সব থেকে বেশি ঝুঁকি কার? ইকুইটি শেয়ার হোল্ডারের। কারণ প্রেফারেন্স শেয়ার হোল্ডারের তার ডিভিডেন্ডটাও ফিক্সড, সে জানে সে কত পার্সেন্ট পাবে। ইকুইটি শেয়ার হোল্ডার জানে না। ইকুইটি শেয়ার 30% পেতে পারে, আবার 2% পেতে পারে। দেখো, প্রেফারেন্স শেয়ার হোল্ডার যদি 10% প্রেফারেন্স শেয়ার হয়, তাহলে 10% প্রেফারেন্স শেয়ার হোল্ডার সে 10% ডিভিডেন্ড পাবে। কিন্তু সবকিছু দেওয়ার পরে ইকুইটি শেয়ার হোল্ডার, এটা ইকুইটি ডিভিডেন্ড সেটা 2% হতে পারে। সবকিছু দেওয়ার পরে আর কিছু নেই, 2% আছে। আবার হতে পারে যেখানে প্রেফারেন্স শেয়ার হোল্ডার 10% পাচ্ছে প্রেফারেন্স ডিভিডেন্ড, সেখানে সে 30% পেয়ে গেছে। 30% সে পেয়ে গেছে ইকুইটি ডিভিডেন্ড, তাও তো হতে পারে। কাজেই এ প্রাইমারি রিস্ক বেয়ারার, প্রথম ঝুঁকিটা। আবার ক্ষতি হলে কিচ্ছু পাবে না, প্রেফারেন্স শেয়ার হোল্ডারও পাবে না, ও পাবে না। নেক্সট কি? ক্লেম ওভার রেসিডুয়াল ইনকাম, যেটা এতক্ষণ বললাম যে
এইটা তোমরা জানো, পিবিআইটি, প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এখান থেকে কি হয়, এখান থেকে ইন্টারেস্টটা পেমেন্ট হয়, প্রথমেই ইন্টারেস্টটা পেমেন্ট হয়। তাহলে ইন্টারেস্টটা পেমেন্ট হলে কি থাকে, তখন আমরা থাকে পিবিটি, প্রফিট বিফোর ট্যাক্স। এরপরে আমরা ট্যাক্স পেমেন্ট হয়, সরকারকে ট্যাক্স পেমেন্ট করতে হয়, তখন কি থাকে পিএটি, প্রফিট আফটার ট্যাক্স। সেখান থেকে কিছু টাকা রিটেইন আর্নিংস এ চলে যায়, বাকি টাকাটা পায় ইকুইটি শেয়ার হোল্ডাররা। তাই বলেছে ক্লেম ওভার রেসিডুয়াল ইনকাম। তাহলে পিবিআইটি, প্রফিট বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, ইন্টারেস্ট পেমেন্ট হয়ে গেল, তোমার ডিবেঞ্চার ইন্টারেস্ট পেমেন্ট হয়ে গেল, তোমার অন্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ইন্টারেস্ট পেমেন্ট হয়ে গেল, রইল কি পিবিটি, প্রফিট বিফোর ট্যাক্স, ট্যাক্সও দিয়ে দিলাম সরকারকে। এবার যা রইল সেখান থেকেও একটা অংশ আমি কোথায় রাখলাম, রিটেইন আর্নিংস এ রাখলাম, রেখে বাকি টাকাটা আমি দেব প্রফিট আফটার ট্যাক্স যেটা হলো, তারও একটা পোর্শন কিন্তু আমি রাখলাম কোথায়, রিটেইন আর্নিংস এ। আমি সরিয়ে রাখলাম, রিটেইন আর্নিংস করলাম, করে তারপরের টাকাটা আমি কাকে দিলাম, ইকুইটি ডিভিডেন্ড হিসেবে আমি ডিক্লেয়ার করলাম। তাই বলেছে ক্লেম ওভার রেসিডুয়াল ইনকাম। নেক্সট কি বলেছে, বেসিস ফর লোন। আমি আগেই বলেছি যে লোন যখন তুমি কালেক্ট করতে হবে, কালেক্ট করতে যাবে, তোমার সম্পদটা দেখবে বাবা, তোমার সম্পদ না দেখে তোমাকে লোন দেবে না। যে কোম্পানি লোন দিচ্ছে সে বোকা না। লোন দেওয়া মানে তার মাথায় সঙ্গে সঙ্গে ঘুরছে যে হাউ উই রিকভার দ্য লোন, কি করে আমি লোনটাকে আমি রিকভারি করব। তাহলে তোমার সম্পদ না দেখে সে তোমাকে মুখের কথায় লোন দেবে না, পরিষ্কার বুঝে নাও। তাহলে তোমার যত ভালো হবে ইকুইটি শেয়ার হোল্ডারে, ইকুইটি ক্যাপিটাল যত বেশি থাকবে, তোমার লোন নেওয়াটা সুবিধাজনক হবে। কন্ট্রোল বলেছি, ইকুইটি শেয়ার হোল্ডাররাই কোম্পানিটাকে কন্ট্রোল করে। হায়ার রিটার্ন হতেই পারে, আমি বলেছি, যেখানে হয়তো ডিবেঞ্চার ইন্টারেস্ট হচ্ছে 10%, ডিবেঞ্চার ইন্টারেস্ট 10%, যেখানে প্রেফারেন্স ডিভিডেন্ড 10%, সেখানে তুমি 30% পাচ্ছ, হতেই পারে। নেক্সট, প্রিএমটিভ রাইট। প্রিএমটিভ রাইট কেন বলছে, যখন কোনো নতুন শেয়ার বিলি করা হবে, প্রথম অফার দিতে হবে এক্সিস্টিং ইকুইটি শেয়ার হোল্ডারদের। কি বললাম, মানে কে বলা, যখন নতুন করে ইকুইটি শেয়ার ইস্যু হবে, তখন প্রথম অফার দিতে হবে কারা, কাদের, যারা এক্সিস্টিং ইকুইটি শেয়ার হোল্ডার। তাই বলেছে প্রিএমটিভ রাইট, তাদের অধিকার রয়েছে। নেক্সট, ইরিডিমেবল, এটা শোধ করতে হয় না, কোম্পানি লাইফ লং এটা চলে। নেক্সট আসছে দেখো মেরিটস এন্ড অ্যাডভান্টেজেস অফ ইকুইটি শেয়ার। এর সুবিধা কি, এক নম্বর হচ্ছে পার্মানেন্ট ক্যাপিটাল, বুঝিয়েছি আর নতুন করে বলার দরকার নেই। নো অব্লিগেশন অ্যাজ টু ডিভিডেন্ড, থাকলে পাবে না থাকলে পাবে না, থাকলে পাবে না থাকে আমার বাইরে ভাই আগে অতিথি এসছে, আগে অতিথিদের খেতে দেবো, তারপর থাকলে আমার নিজের ছেলে পাবে, না হলে পাবে না, এটাই বাস্তব কথা। অতিথিকে অভুক্ত রেখে আমি আগে নিজের ছেলে মেয়েকে খাওয়াবো, কোনোদিন না। তাহলে কোনো ডিভিডেন্ডের অব্লিগেশন নেই, সবাইকে দেওয়ার পরে যদি বাঁচে তখনও পায় ডিভিডেন্ডটা। নেক্সট কি বলছে, নো চার্জ অন অ্যাসেট, অ্যাসেটের উপর কোনো চার্জের ব্যাপার নেই। আমার লোনগুলো কি হয়, সমস্ত অ্যাসেটের উপর চার্জিং থাকে, কারণ আমি যদি লোন পরিশোধ করতে না পারি আমি কি করব, আমি অ্যাসেট বিক্রি করে টাকা রিয়েলাইজ করে আমি লোনটাকে পরিশোধ করব। নেক্সট বলছে কি, হাই ক্রেডিট স্ট্যান্ডিং, বুঝিয়েছি, যত থাকলে তুমি ক্রেডিটটা নিতে পারবে, লোন নিতে পারবে, হিউজ ফান্ড, বিশাল টাকা আসবে। নেক্সট, সুটেবল ফর অ্যাডভেঞ্চারিয়াস ইনভেস্টার্স, কথাটা লক্ষ্য করো, অ্যাডভেঞ্চারিয়াস কথাটা কি বলছে, যে অ্যাডভেঞ্চারিয়াস মানে যারা খুব অ্যাডভেঞ্চার প্রিয়। সবাই কি পাহাড়ে ট্রেকিং করতে যেতে পারে বাবা, পারে না, আমি তো পারি না। তাহলে অ্যাডভেঞ্চারিয়াস যারা, যারা খুব অ্যাডভেঞ্চার পছন্দ করে, যারা ঝুঁকি, মানে পরিষ্কার বাংলা কথায় যারা খুব ঝুঁকি নিতে পারে, তারাই এখানে বিনিয়োগটা করবে। ডিমেরিটস কি, ডিসঅ্যাডভান্টেজেস কি, অসুবিধাগুলো কি কি, অসুবিধা হচ্ছে হাই রিস্ক, কারণ নো প্রি ডিটারমাইন্ড রেট অফ ইকুইটি ডিভিডেন্ড, ইকুইটি ডিভিডেন্ডের কোনো আগে থেকে সুনির্দিষ্ট হার কিন্তু ঘোষণা করা নেই বা ফিক্স করা নেই, স্থির করা নেই।
নেক্সট টাইম কনজিউম, সময় লাগবে। একটা ইকুইটি শেয়ার তোমার আজ বললে কাল এসে যাবে না, এর অনেক তোমার প্রসিডিওর আছে, লিগাল প্রসিডিওর আছে, আইন মেনে তোমায় করতে হবে। আনসাউন্ড ডিভিডেন্ড পলিসি, খুব ইন্টারেস্টিং পয়েন্ট, খুব ইন্টারেস্টিং পয়েন্ট। আনসাউন্ড ডিভিডেন্ড পলিসি কেন বলছে বলো, কে বলতে পারবে? কেন বলেছে এই কথাটা আনসাউন্ড ডিভিডেন্ড পলিসি? আনসাউন্ড ডিভিডেন্ড পলিসি বলছে, ধরো বুম, ধরো কি হচ্ছে তোমার বুমের, বুমে কি হয়েছে, যখন যখন ইকোনমির অবস্থা খুব ভালো, তখন বুম, তো তখন তো রিসেশন না, তখন কোম্পানির অবস্থা খুব ভালো, ইকোনমির অবস্থা খুব ভালো, কোম্পানির অবস্থা খুব ভালো, এটা বুম, এই একেবারে সর্বোচ্চ জায়গায় উঠেছে। তখন কি করলে তুমি, হিউজ একটা রেট তুমি ঘোষণা করে দিলে, ইকুইটি ডিভিডেন্ড তুমি বলে দিলে 40%। কেন? তাদেরকে খুশি করার জন্য, ইকুইটি শেয়ার হোল্ডারদের খুশি করার জন্য তুমি বলে দিলে 40% আমার রেট অফ ইকুইটি ডিভিডেন্ড। খুব ভালো কথা, তুমি তো দিয়ে দিয়েছো, তাদের খুশি করার জন্য দিয়েছো। এবার কি হবে? এইবার এই বুম তো বেশি দিন থাকবে না, যখন এটা আবার রিসেশন হবে, আবার যখন এটা পড়তির দিকে যাবে, তখন কি হবে? তখন আর 40% দিতে পারবে? তখন তোমার এটা নেমে এলো 10%-এ, এটা নেমে গেল 10%-এ ইকুইটি ডিভিডেন্ডটা। তাহলে এই জন্যই বলেছে কতটা, যে আনসাউন্ড ডিভিডেন্ড পলিসি। তোমার তাহলে ডিভিডেন্ড পলিসি থাকবে নাকি না? তাহলে ডিভিডেন্ড পলিসিটা তোমার কি রইলো? তুমি ইকুইটি শেয়ার হোল্ডারদের খুশি করার জন্য 40% ডিক্লেয়ার করে দিয়েছো বুমে, যেমন অর্থনীতিতে বুম এসছে, এটা খুব ভালো পরিস্থিতি, তোমার কোম্পানির প্রচুর টাকা মুনাফা হচ্ছে, ফট করে সেটা পড়ে গেল, ফল করে গেল। নেক্সট কি বলছে? ডিভিডেন্ডস কন্ট্রোলড বাই ডিরেক্টরস, ডিরেক্টররা কন্ট্রোল করবে, তারা কিন্তু ঠিক করবে যে কত পার্সেন্ট তোমার রিটেইনড আর্নিংস হবে আর কত পার্সেন্ট তুমি ডিক্লেয়ার করবে অ্যাজ এ ইকুইটি ডিভিডেন্ড। স্পেকুলেশন টেন্ডেন্সি, স্পেকুলেশন এসে যেতে পারে, কয়েকজন মিলে স্পেকুলেটিভ কারবার করতেই পারে, হর্ষদ মেহতা কেস তোমরা জানো। কনসেন্ট্রেশন অফ কন্ট্রোল, কয়েকজন মিলে গোটা কারবারটাকে নিয়ন্ত্রণ করতে পারে, কয়েকজন ইকুইটি শেয়ার মিলে। ডেঞ্জার অফ ওভার ক্যাপিটালাইজেশন, এই কথাটা কেন বলছে? খুব ইম্পর্টেন্ট, ডেঞ্জার অফ ওভার ক্যাপিটালাইজেশন, অর্থাৎ যদি ভুল হয়ে যায়, আমি বারবার বলছি ইকুইটি শেয়ার হোল্ডাররা হচ্ছে লাইফ লং অ্যাসেট অফ দা কোম্পানি, তো এই ক্যাপিটালটা পরিশোধ করা যায় না, দুম করে এই টাকাটাকে রিফান্ড করা যায় না, তাহলে এই টাকাটা তো থেকে যায়, ইকুইটি শেয়ারটা তোমার চাইলে কোম্পানি যতদিন চলবে ততদিন এই শেয়ারটা থাকবে, তুমি এটাকে পরিশোধ করতে পারো না। তাহলে যদি কোথাও ভুল ক্যালকুলেশন হয়ে যায়, তোমার যা নিড ইকুইটি ক্যাপিটালের তার থেকে ভুল তোমার ক্যালকুলেশন হয়ে গেল, তুমি অনেক বেশি ইকুইটি শেয়ার তুমি ইস্যু করে ফেললে, তখন কি হবে? তোমার ওভার ক্যাপিটালাইজেশন হয়ে যাবে, তোমার যা ক্যাপিটাল দরকার তার থেকে তোমার বেশি টাকা ক্যাপিটাল এসে যাবে, তুমি বলবে তাতে ক্ষতি কি? তাতে ক্ষতি কি স্যার? যদি ওভার হয়ে যায় তাহলে মন্দ না, না বলে অধিকন্তু ন দোষায়, এখানে অধিকন্তু দোষায়, তুমি বললে স্যার অধিকন্তু ন দোষায়, অধিকন্তু ন দোষায়, বেশি হয়েছে তো কি হয়েছে? হয়েছে, কারণ তুমি এটা তো ভাবলে না যে তাকে তোমার ইকুইটি ডিভিডেন্ড দিতে হবে। তুমি যত ইকুইটি শেয়ার হোল্ডার বাড়িয়েছো, যত ইকুইটি শেয়ার ক্যাপিটাল বাড়িয়েছো, তোমাকে তো ইকুইটি ডিভিডেন্ড দিতে হবে বাবা। তাহলে অধিকন্তু দোষায়, প্রয়োজনের বাইরের টাকা দোষায়, প্রয়োজনের বাইরের ক্যাপিটাল তোমার প্রয়োজন নেই, কারণ তার উপর তোমাকে বছরের শেষে ডিভিডেন্ড দিতে হবে। নেক্সট হচ্ছে কি? লস দ্য অপরচুনিটি অফ ট্রেডিং অন ইকুইটি। এই ট্রেডিং অন ইকুইটি ব্যাপারটা কি? খুব ইন্টারেস্টিং কনসেপ্ট, ট্রেডিং অন ইকুইটি। ট্রেডিং অন ইকুইটি, এটার মানে কি? এটার মানে হচ্ছে ইপিএস, আর্নিং পার শেয়ারটাকে আমি কমতে দেব না, কমতে দেব না। কেন কমতে দেব না? কারণ যখন কোনো নয়া ইনভেস্টার তোমার কোম্পানিতে ইনভেস্ট করতে চাইবে, সেই ইপিএসটা দেখবে, আর্নিং পার শেয়ার কত সে দেখবে, দেখে সে ইনভেস্ট করবে। এবার কখন আমি কমতে দেব না? কিন্তু তোমার তো নিড আছে ক্যাপিটালের,
তখন আমি কি করব, বরোড ফান্ডটাকে বাড়িয়ে দেব। বরোড ফান্ডটার থেকে আমি টাকা নেব, বরোড ফান্ডটাকে আমি বাড়াবো। আমি কি করব, ইকুইটি ইকুইটি শেয়ারটাকে আমি ইকুইটি শেয়ার ক্যাপিটালটাকে আমি ফিক্সড রাখবো। এটাকে বলে ট্রেডিং অন ইকুইটি। আমি ইকুইটি শেয়ার ক্যাপিটালটাকে ফিক্সড রাখবো। আমার অর্থের প্রয়োজন, আমি ইকুইটি শেয়ার বিলি করে সংগ্রহ করব না। আমার বাড়তি অর্থের প্রয়োজন, আমি বরোড ফান্ড থেকে নেব। বরোড ফান্ড থেকে নেব, আমি দরকার হয় ডিবেঞ্চার ইস্যু করব। আমি দরকার হয় কোনো ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান থেকে আমি ঋণ নেব, কারণ সেখানে সুদটা প্রিফিক্সড। সুদটা আমি জানি, সুদটা আমার প্রিফিক্সড, সেই সুদ দিলেই আমার চলবে, আমি সেই সুদটা দিয়ে দেবো। কিন্তু আমি আমার ইকুইটি শেয়ারটা বাড়াবো না। তাহলে আর্নিং পার শেয়ারটা কি? আর্নিং পার শেয়ার হচ্ছে আমার যে টাকাটা, আমার যে প্রফিটটা আমি যে ওদেরকে দেবো, ডিভাইডেড বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার। নাম্বার অফ ইকুইটি শেয়ার, নাম্বার অফ ইকুইটি শেয়ার দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে আমি ইপিএস পাবো, আর্নিং পার শেয়ার পাবো। তাহলে প্রফিট আফটার ট্যাক্স, ট্যাক্স দেওয়ার পরের যে প্রফিট, সেখান থেকে আমি কি করেছি, রিটেইন আর্নিংসকে আমি সরিয়ে রেখেছি। তাহলে রিটেইন আর্নিংসকে আমি সরিয়ে রাখার পরে প্রফিট অ্যাভেলেবেল ফর দ্য ইকুইটি শেয়ার হোল্ডার, আমি যদি বলি প্রফিট অ্যাভেলেবেল ফর দ্য ইকুইটি শেয়ার হোল্ডার ডিভাইডেড বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার, কত টাকা মোট আমি ইকুইটি শেয়ার হোল্ডারদের দিতে চাই, ডিভাইডেড বাই আমার কতগুলো ইকুইটি শেয়ার আছে, আমি ভাগ করলে পাবো আর্নিং পার শেয়ার, তাই তো? তাহলে প্রফিট আফটার ট্যাক্স, পিবিআইটি, প্রফিট বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, আমি ইন্টারেস্ট দিয়ে দিয়েছি, তারপরে আমি কি করেছি, ট্যাক্স দিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে আমার রয়েছে কি, পিএটি, প্রফিট আফটার ট্যাক্স। এই প্রফিট আফটার ট্যাক্স এর পরে আমি প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ড দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি কি করেছি, রিটেইন আর্নিংস সরিয়ে রেখেছি কিছু টাকা। রাখার পর দা অ্যামাউন্ট অ্যাভেলেবেল ফর দ্য ইকুইটি শেয়ার হোল্ডার, ইকুইটি শেয়ার হোল্ডারদের জন্য যে টাকাটা অ্যাভেলেবেল, তাকে আমি যদি নাম্বার অফ ইকুইটি শেয়ার দিয়ে ভাগ করি, তখন আমি পাবো প্রফিট, এই ইপিএস পাবো, অর্থাৎ আর্নিং পার শেয়ার। প্রফিট অ্যাভেলেবেল ফর দ্য ইকুইটি শেয়ার হোল্ডার ডিভাইডেড বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার, কত টাকা প্রফিট অ্যাভেলেবেল আছে ইকুইটি শেয়ার হোল্ডারদের দেওয়ার জন্য, তাকে আমি নাম্বার অফ ইকুইটি শেয়ার দিয়ে ভাগ করলে পাবো আর্নিং পার শেয়ার, শেয়ার পিছু আমার আয়। তাহলে আমার এই প্রফিটটা যত বাড়বে, প্রফিটটা যদি বেড়ে যায়, আর আমি যদি এই নাম্বার অফ ইকুইটি শেয়ারটাকে একই রাখি, নাম্বার অফ ইকুইটি শেয়ারটাকে আমি একই রাখলাম, তাহলে কি হবে, আমার ইপিএসটা বাড়বে, ইপিএসটা বাড়বে তো। আমি এই প্রফিট অ্যাভেলেবেল এইটা আমার যদি বেড়ে যায়, আর আমি যদি নাম্বার অফ ইকুইটি শেয়ারটাকে ফিক্সড রাখি, এটাকে আমি ফিক্সড রাখলাম, এটাকে আমি চেঞ্জ করলাম না, তাহলে আমার ইপিএসটা বাড়বে, আর্নিং পার শেয়ারটা বাড়বে। এটা হচ্ছে ট্রেডিং অন ইকুইটি। অর্থাৎ আমি বরোড ফান্ড থেকে আমি টাকা ক্যালকুলেট করব, কারণ ওখানে আমি জানি আমার ইন্টারেস্টটা সুনির্দিষ্ট, সেই সুদটুকু আমি দিয়ে দেবো। কিন্তু আমি নতুন করে আর ইকুইটি শেয়ার বাজারে ছাড়বো না, কারণ ইকুইটি শেয়ার বাজারে ছাড়া মানেই ইপিএসটা কমে যাওয়া, আর্নিং পার শেয়ারটা কমে যাওয়া। এবং আর্নিং পার শেয়ার কিন্তু একটা অন্যতম প্যারামিটার কোম্পানির ফাইন্যান্সিয়াল স্ট্রেংথের জন্য। কারণ নয়া ইনভেস্টর যখন তোমার কাছে ইনভেস্ট করতে আসবে, সে যখন শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে যাবে নয়া কোনো জয়েন্ট স্টক কোম্পানিতে, সে কিন্তু দেখবে আর্নিং পার শেয়ার কত, শেয়ার পিছু শেয়ার হোল্ডার, ইকুইটি শেয়ার হোল্ডারদের কত টাকা করে আর্নিং হয়েছে। তা আমি সেটাকে কমতে দেব না, বরং সেটাকে আমি বাড়াবো। কি করে বাড়াবো, যখন আমার ফান্ডটা, যে টাকাটা আমি সবকিছু দেওয়ার পরে, রিটেইন আর্নিং সরিয়ে রাখার পরের যে ফান্ডটা, সেই ফান্ডটা আমার বাড়বে, কিন্তু আমি নাম্বার অফ ইকুইটি শেয়ারটাকে ফিক্সড রাখবো, সেটাকে আমি বাড়তে দেবো না, তাহলেই আমার ইপিএসটা বাড়বে। নেক্সট কি বলছে, প্রেফারেন্স শেয়ারের ফিচার কি, ফিক্সড রেট অফ ডিভিডেন্ড, সবাই জানে 10% প্রেফারেন্স শেয়ার আমি বলেছি। আমি বলেছি যে 10% প্রেফারেন্স শেয়ার,
বা আমি বলেছি 15% প্রেফারেন্স শেয়ার বলেছি তো, তাহলে এটা তো আমার কি ফিক্সড, সবাই জানে। নেক্সট, প্রায়োরিটি রিগার্ডিং রিফান্ড অফ ক্যাপিটাল, যদি কোম্পানি উঠে যায়, যখন কোম্পানির অবসায়ন হয়, তখন আগে কে টাকা পাবে? আগে পাবে প্রেফারেন্স শেয়ার হোল্ডার, তারপরে পাবে ইকুইটি শেয়ার হোল্ডার। দেখো আমি বলি মাস্তুতো ভাই কিংবা মামাতো ভাই আর নিজের ভাই, একজন তোমার সহোদর নিজের ভাই, আরেকজনও তোমার ভাই, তোমার মাস্তুতো ভাইও তোমার ভাই, কিন্তু কাজিন, তোমার কাজিন ব্রাদার। অর্থাৎ প্রেফারেন্স শেয়ার হোল্ডার হচ্ছে মাস্তুতো ভাই কিংবা মামাতো ভাই, ঠিক আছে? সে ভাই, তোমার বাইরের লোক না, সে তোমার ভাই, তোমার পরিবারের লোক, কিন্তু তোমার সহোদর না, তোমার কাজিন। তাহলে আগে রিফান্ড করতে হবে প্রেফারেন্স শেয়ার, তারপরে কিন্তু পরিশোধ হবে ইকুইটি শেয়ার ক্যাপিটাল। প্রথমে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালটা যখন কোম্পানি উঠে যাবে, যদি কোনোদিন কোম্পানি উঠে যায়, তাহলে ইকুইটি শেয়ার হোল্ডারের আগে প্রেফারেন্স শেয়ার, ইকুইটি শেয়ার ক্যাপিটালের আগে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালটা পরিশোধ করতে হবে। নো সিকিউরিটি, সিকিউরিটির ব্যাপার নেই কিছু। আর ভোটিং রাইটস কি বলছে? যে কোনো ভোটিং রাইট নেই। প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা কোম্পানির সভায় অংশগ্রহণ করে ভোটিং রাইট তারা পায় না, তাদের ভোটিং রাইট নেই, তারা ভোট দিতে পারে না। কিন্তু হাউএভার দ্য প্রেফারেন্স শেয়ার হোল্ডার গেট ভোটিং রাইট, তারা ভোটিং রাইট পেয়ে যাবে ইফ দ্য ডিভিডেন্ডস আর নট পেইড ফর 2 ইয়ার্স অর মোর, যদি 2 বছর বা তার বেশি সময় ধরে তাদের প্রেফারেন্স ডিভিডেন্ডটা বকেয়া থাকে। অর্থাৎ বিগত 2 বছর বা তার বেশি ধরে তোমার কোম্পানির লস হচ্ছে। আমি একটু আগে কি বলেছি? যে প্রেফারেন্স শেয়ার, প্রেফারেন্স ডিভিডেন্ড, এই প্রেফারেন্স ডিভিডেন্ডটা হচ্ছে, এটা বলেছি অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট, অ্যাপ্রোপ্রিয়েশন, এটা অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট, অর্থাৎ নট দ্য চার্জ এগেইনস্ট প্রফিট। যদি মুনাফা হয় তবেই প্রেফারেন্স ডিভিডেন্ডের প্রশ্ন আসবে। তাহলে বিগত 2-3 বছর ধরে তোমার কোম্পানিতে কি হয়েছে? লস হয়েছে। তাহলে যখনই লস হয়েছে, তারা প্রেফারেন্স ডিভিডেন্ড পায়নি, সেক্ষেত্রে কিন্তু 2 বছর বা বেশি তার বেশি সময় ধরে যদি তারা ডিভিডেন্ড না পেয়ে থাকে, প্রেফারেন্স ডিভিডেন্ড, তাহলে কিন্তু তাদের ভোটিং রাইট থাকবে। নেক্সট বলছে হাইব্রিড সিকিউরিটি, এটা মিশ্র অবস্থা, না তুমি বাইরের লোক বলতে পারছো, না একেবারে নিজের লোক বলতে পারছো, একটা মিশ্র অবস্থা। নিজেরই লোক, কিন্তু যে বলেছি মাস্তুতো ভাই, নিজের ভাই না, সহোদর না। কিউমুলেটিভ ডিভিডেন্ড ইফ ইট ইজ এ কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার, যদি কিউমুলেটিভ হয়, অর্থাৎ তোমার দেখা গেল যে 2023-এ লস হয়েছে, তারা পায়নি, 2024-এ লস হয়েছে পায়নি, 2025-এ লস হয়েছে পায়নি, 2026-এ প্রফিট হয়েছে, তখন কিন্তু তাদের এই 23, 24, 25-এ ডিভিডেন্ডটা দিতে হবে ইফ ইট ইজ এ কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার। যদি এটা কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার হয়, তাহলে যে 23, 24, 25-এ লস হয়েছে, 26-এ কোম্পানির প্রফিট হয়েছে, তাহলে এই 26 সালে তোমাকে কি দিতে হবে? 2023, 2024, 2025-এর ডিভিডেন্ডটা তোমাকে দিতে হবে, কারণ এটা কিউমুলেটিভ বলে। আর যদি কিউমুলেটিভ না হয় তাহলে দিতে হবে, যদি নন কিউমুলেটিভ হয় তাহলে দিতে হবে না। তাহলে কিন্তু তোমার 23, 24, 25-এর ডিভিডেন্ডটা কিন্তু 2026-এ এসে দিতে হবে না, যদি নন কিউমুলেটিভ হয়। আর কিউমুলেটিভ হলে ওই প্রিভিয়াস যে বছরগুলো লস হওয়ার জন্য তুমি ডিভিডেন্ড দিতে পারোনি, সেগুলো কিন্তু দিতে হবে। নেক্সট কি বলছে? ক্লাসিফিকেশন অফ প্রেফারেন্স শেয়ার, কিউমুলেটিভ একটু আগে বুঝিয়েছি, নন কিউমুলেটিভ বলে দিলাম। পার্টিসিপেটিং, যারা পার্টিসিপেট করবে, যারা পার্টিসিপেটিং, আর রিডিমেবল, রিডিমেবলের ক্ষেত্রে পরিষ্কার বলে দিচ্ছে ইরিডিমেবল হয় না, আগে হতো। আগে কিন্তু ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ার হতো, অপরিশোধযোগ্য প্রেফারেন্স শেয়ার হতো, কিন্তু কোম্পানি আইন 2013, কোম্পানি আইন 2013 এর পরে আর কিন্তু ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ার হয় না। পরিষ্কার বলছে অ্যাকর্ডিং টু সেকশন 55, 55 ধারা অনুযায়ী কোম্পানিজ অ্যাক্ট 2013, প্রেফারেন্স শেয়ারস মাস্ট বি রিডিম, প্রেফারেন্স শেয়ারটা অবশ্যই পরিশোধ করে দিতে হবে
উইদিন এ ম্যাক্সিমাম অফ 20 ইয়ার্স, সর্বোচ্চ 20 বছরের মধ্যে তোমাকে প্রেফারেন্স শেয়ারের টাকাটা পরিশোধ করে দিতে হবে ফ্রম দা ডেট অফ ইস্যু, যেদিন তুমি ইস্যু করেছিলে, যেদিন তুমি প্রেফারেন্স শেয়ারটা ইস্যু করেছিলে তার থেকে 20 বছরের মধ্যে তোমাকে এই টাকাটা পরিশোধ করে দিতে হবে। আর এইটা ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি হলে 30 ইয়ার্স, ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি হলে সেখানে 30 বছর সময় পাবে। নেক্সট কি বলছে, অ্যাডভান্টেজেস অর মেরিটস অফ প্রেফারেন্স শেয়ার, হেল্প টু কালেক্ট লার্জ অ্যামাউন্ট অফ ফান্ড, বিপুল টাকা সংগ্রহ করা যায়। নো অব্লিগেশন ফর ডিভিডেন্ডস, ওই বারবার বলছি যে এটা চার্জ এগেইনস্ট প্রফিট নয়, এটা অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। মুনাফা হলেই তবেই ডিভিডেন্ডের প্রশ্ন, মুনাফা না হলে প্রশ্ন নেই, অ্যারাইজ করবে না। নো ইন্টারফিয়ারেন্স, ইন্টারফেয়ার করে না ওরা, দৈনন্দিন যে পরিচালনার কাজে ওদের কোনো ইন্টারফিয়ারেন্স নেই। নো চার্জ অন অ্যাসেট, ট্রেডিং অন ইকুইটি বুঝিয়েছি, ট্রেডিং অন ইকুইটি বুঝিয়েছি যে আমি ইকুইটি শেয়ারটাকে আর বেশি বেশি করে আমি ইস্যু করব না, কিন্তু আমার তো টাকার দরকার, তাহলে আমি প্রেফারেন্স শেয়ার বিলি করি। কারণ প্রেফারেন্স শেয়ারের যে প্রেফারেন্স ডিভিডেন্ডটা সেটা প্রিফিক্সড, আমি জানি যে 10% প্রেফারেন্স শেয়ার মানে 10% ডিভিডেন্ড দিলেই চলবে, ওটা প্রিফিক্সড। তাহলে আমি আমার তো টাকার প্রয়োজন, ফাইন্যান্সের প্রয়োজন, আমি প্রেফারেন্স শেয়ার বিলি করি, প্রেফারেন্স শেয়ার বিলি করে আমি টাকাটা তুলি, আমি ইকুইটি শেয়ারটা আর বিলি করলাম না। নেক্সট হচ্ছে ভ্যারাইটি, বিভিন্ন রকমের হয়। আর এই ডিসঅ্যাডভান্টেজেস কি, লিমিটেড অ্যাপিল, খুব সীমিত এর প্রভাব, লো রিটার্ন, রিটার্ন অনেক কম, ইকুইটি শেয়ার হোল্ডাররা 30% অব্দি পাচ্ছে, সেখানে ওর যদি 10% হয় ও 10%ই পাবে। নো ট্যাক্স সেভিংস, ট্যাক্স সেভিংস এর বিষয় নেই, কারণ ট্যাক্স দেওয়ার পরে তুমি প্রেফারেন্স ডিভিডেন্ড দিচ্ছ, খুব ভালো করে বোঝো, পিবিআইটি, প্রফিট বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, বুঝে নাও, পিবিআইটি, প্রফিট বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, এখান থেকে তুমি প্রথমে দিচ্ছ ইন্টারেস্ট, লেস করে দিচ্ছ কি ইন্টারেস্ট, ইন্টারেস্ট পেমেন্ট করছো, ইন্টারেস্ট পেমেন্ট করে দিলে কি থাকছে, ইন্টারেস্টটা পেমেন্ট করে দিলে তোমার থাকছে পি বি টি, প্রফিট বিফোর ট্যাক্স। এইবার তুমি কি দিচ্ছ, এইবার তুমি ট্যাক্স পেমেন্ট করছো, এইবারে তুমি ট্যাক্স পেমেন্ট করে দিচ্ছ, তাহলে ট্যাক্সও পেমেন্ট করে দেওয়ার পরে তোমার কি থাকছে, পিএটি, প্রফিট আফটার ট্যাক্স। এইবারে তুমি তো দিচ্ছ প্রেফারেন্স ডিভিডেন্ড, তাহলে প্রেফারেন্স ডিভিডেন্ডটা তুমি কোথায় দিয়েছো, তুমি দিয়েছো পিএটি থেকে, প্রফিট আফটার ট্যাক্স থেকে, ট্যাক্স দেওয়ার পরের যে প্রফিট তার উপর তুমি প্রেফারেন্স ডিভিডেন্ড দিয়েছো। কাজেই এখানে তোমার এর কোনো সুবিধা নেই, নো ট্যাক্স সেভিংস, এটার জন্য ট্যাক্স সেভিংস হবে না। কেন কি করে হবে, এটা তো চার্জ এগেইনস্ট প্রফিট নয়, বারবার বলছি তো। নো ভোটিং রাইট, ওদের ভোটিং রাইট কিছু নেই। ফিক্সড অব্লিগেশন, কোম্পানি জানে 10% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল মানে 10% প্রেফারেন্স ডিভিডেন্ড, 15% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল মানে 15% প্রেফারেন্স ডিভিডেন্ড, একদম অব্লিগেশনটা ফিক্সড। ফিয়ার অফ রিডেমশন, রিডেমশনের ভয় আছে, রিডিম করে দিতে হবে, অনন্তকাল থাকবে না এটা। নেক্সট বলছে রিটেইন আর্নিংস, বা এর আরেকটা নাম হচ্ছে প্লাউইং ব্যাক অফ প্রফিট, প্রফিটের একটা অংশকে পুনর্বিনিয়োগ করা, মুনাফার একটা অংশকে তুমি পুনর্বিনিয়োগ করছো, পুনর্বিনিয়োগ, মুনাফার একটা অংশকে তুমি কি করছো, প্লাউইং ব্যাক অফ প্রফিট, মুনাফার পুনর্বিনিয়োগ। মুনাফার পুনর্বিনিয়োগ, প্লাউইং ব্যাক অফ প্রফিট। তাহলে কি বলেছি, যে তোমার যা মুনাফা হয়েছে সবটাই তুমি ডিভিডেন্ড হিসেবে ডিক্লেয়ার করছো না, ইউ কেপ্ট অ্যাসাইড এ পোরশন অফ ইওর নেট প্রফিট ফর দা ফিউচার নিড, ইউ কেপ্ট অ্যাসাইড আ সার্টেন পোরশন অফ ইওর নেট প্রফিট ফর দা ফিউচার রিকোয়ারমেন্ট, ভবিষ্যতের প্রয়োজনের জন্য তুমি কি করছো, মুনাফার একটা অংশ সরিয়ে রাখছো, ভবিষ্যতে যাতে সেটা কাজে লাগাতে পারো দূর দিনে। এটা কি কস্ট ফ্রি ক্যাপিটাল, একেবারে এর কোনো কস্ট নেই, অপূর্ব কথা, এর কোনো কস্টই নেই, এ তো তোমার মুনাফা তুমি সরিয়ে রাখছো, এটার আবার কস্ট কি,
আমার রোজগারের একটা টাকা আমি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখছি, কার কি বলার আছে? আমার রোজগারের একটা টাকা থেকে আমি এলআইসি দিচ্ছি, আমার টাকা আমি সঞ্চয় করছি, তাহলে আবার কষ্টের কি আছে? তার জন্য আমি কাকে আমি কষ্ট দিতে যাব? ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, নো রিপেমেন্ট অব্লিগেশন, কাউকে তোমাকে পরিশোধ করতে হবে না। এনহ্যান্স ক্রেডিট ওয়ার্দিনেস, ওই যে বলেছি যে তোমার যখন নয়া ইনভেস্টররা তোমার কোম্পানিতে ইনভেস্ট করতে আসবে, তারা দেখবে তোমার প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেমন, সেটা স্ট্রেংথ আছে কিনা ফাইন্যান্সিয়াল কন্ডিশনে। তাহলে তারা পরিষ্কার যখন দেখবে যে একটা বিশাল পরিমাণ টাকা, হিউজ পরিমাণ টাকা, সেটা কি হয়েছে, সেটা তোমার জেনারেল রিজার্ভে আছে বা রিজার্ভ ফান্ডে আছে, তারা বুঝবে কোম্পানির অবস্থা খুব ভালো। কারণ একটা হিউজ টাকা জেনারেল ফান্ডে 2 কোটি টাকা আছে, রিজার্ভ ফান্ডে হয়তো 8 কোটি টাকা আছে, বিশাল টাকা আছে। তারপরে কি বলছে, ইনভেস্টমেন্ট ইন গ্রোথ, এই টাকাটা তুমি কেন রেখেছো? ভবিষ্যতে যদি কারখানাটা এক্সপান্ড করো, একটা কারখানা থেকে 4টে কারখানা করো, একটা দোকান থেকে 6টা দোকান করো, এই যখন এক্সপানশন হবে, গ্রোথ হবে, তখন কিন্তু এই টাকাটা তোমার কাজে আসবে। স্টেবল সোর্স অফ ফান্ড, এই ফান্ডটা একটা স্টেবল সোর্স। নেক্সট কি বলছে, নো ডাইলুশন অফ ওনারশিপ, এর জন্য ডাইলুশন হচ্ছে না ওনারশিপে। তুমি তার নতুন করে ইকুইটি শেয়ার বিলি করছো না, তুমি এই কিছু টাকা সরিয়ে রাখার জন্য তোমার ফান্ডের রিকোয়ারমেন্ট অনেকটা মিলে গেছে, তোমার মিটে গেছে, অনেকটাই তোমার ফান্ডের রিকোয়ারমেন্ট মিটে গেছে, তোমাকে আর ইকুইটি শেয়ার বিলি করতে হয়নি। তাহলে যত ইকুইটি শেয়ার তোমার বিলি করতে হয়নি, তত তোমার ডাইলুশনও হয়নি। নেক্সট কি, ট্যাক্স এফিসিয়েন্সি। ট্যাক্স এফিসিয়েন্সি অর্থাৎ এই জন্য তোমাকে ট্যাক্স দিতে হলো না, তুমি তো রিটেইন আর্নিংসটা সরিয়ে রাখলে। পরিষ্কার বোঝো, তুমি তো এটা সরিয়ে রাখলে, তুমি তো এটা প্রফিট হিসেবে শো করলে না। নেক্সট কি বলেছে, সাপোর্ট ডিভিডেন্ড পলিসি, তোমার ডিভিডেন্ড পলিসিটাকে সাপোর্ট করবে, সেটাকে কম বেশি হতে দেবে না, কারণ বিপুল টাকা তোমার, ইউজ টাকা তোমার রিজার্ভে আছে। স্ট্র্যাটেজিক ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ এটা ফ্লেক্সিবল হতে হয়। তুমি কোনো বছর 10% জেনারেল রিজার্ভে রেখেছো বলে প্রত্যেক বছরই তুমি রাখবে এমনটা হতে পারে না, তুমি সেখানে অনেক ফ্লেক্সিবল হয়ে যাও, ওই পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নাও। এবার এর অ্যাডভান্টেজ হয়ে গেল। নেক্সট কি বলেছে, অ্যাডভান্টেজটা বললাম তো, হ্যাঁ এটা তো অ্যাডভান্টেজ হয়ে গেল। এবার তার ডিসঅ্যাডভান্টেজ কি, অপরচুনিটি কস্ট। ইকোনমিক্সে পড়েছো অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট মানে কি, তুমি এই টাকাটা আজকে সরিয়ে রাখছো, না রেখে তুমি যদি এই টাকাটা আজকে ইনভেস্ট করে দিতে, তুমি জানো ওটা থেকে তুমি কত টাকা সুদ পেতে? তুমি তো জানো না। তুমি একটা টাকা সরিয়ে রাখলে, সাপোজ রিটেন আর্নিংস থেকে তোমার 10% তোমার সুবিধা হলো, কিন্তু ওই টাকাটা তুমি ইনভেস্ট করতে পারতে, সাপোজ তুমি 15% তোমার মুনাফা লাভ হতো। তাহলে এটাই অপরচুনিটি কস্ট, যে ওই টাকাটা রেখে দেওয়ার জন্য তুমি তো ওই টাকাটাকেই আইডল রেখে দিলে। রিটেইন আর্নিংস মানে কি, তোমার আয়ের একটা অংশ তুমি সরিয়ে রাখলে, ইউটিলাইজ করলে না, তুমি সেটা ডিভিডেন্ড হিসেবে দিলে না। নেক্সট কি, লিমিটেড গ্রোথ ফান্ডিং, রিস্ক অফ ওভার ইনভেস্টমেন্ট, ওভার ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে। অনেক সময় এই রিটেন আর্নিংস দেখে অনেক বেশি লোক ইনভেস্ট করে দিল, ওভার ইনভেস্টমেন্ট, দরকার নেই অত টাকা তোমার। ডিভিডেন্ড এক্সপেকটেশন লোকের বেড়ে যেতে পারে, অনেক বেড়ে যেতে পারে। ট্যাক্স কনসিডারেশনে আসতে পারে। মার্কেট পারসেপশন, মার্কেট পারসেপশনটা অনেক সময় ভুল হয়ে যেতে পারে। ক্যাপিটাল স্ট্রাকচার কনসার্ন, ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে এটা থাকে, অবশ্যই থাকে, এটা গুরুত্বপূর্ণ পার্ট, ইম্পর্টেন্ট এলিমেন্ট। কনফ্লিক্ট উইথ শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডার রেগে যাবে, রেগে যেতে পারে। তুমি যদি তোমার আয়ের একটা হিউজ টাকা তুমি সরিয়ে রাখো, তোমার ছেলেমেয়েরা তোমার উপর রেগে যেতে পারে, তোমার স্ত্রী তোমার উপর রেগে যেতে পারে, যে তুমি আজকে আমাকে একটা নতুন শাড়ি কিনে দিচ্ছ না পুজোয়, আজকে একটু ভালো মন্দ খাওয়াচ্ছ না, তুমি শুধু আগামীর ভয় দেখাও আর টাকা জমিয়ে রাখো, সেটা ভালো? তোমার ছেলেমেয়েরা রিভোল্ট করলো, বড় হয়ে গেছে তারা, কাজেই এখানেও তুমি এইভাবে ভাবো যে শেয়ার হোল্ডাররা রিভোল্ট করলো, শেয়ার হোল্ডাররা রেগে গেল, তারা বলছে আমাদেরকে বঞ্চিত করে ওই টাকাটা রাখছো। হ্যাঁ, তুমি 5% রেখেছো, অলরাইট। তারা অবুঝ না, তারা বোঝে যে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি, তারা বোঝে, তারা বলবে তুমি 5% রেখেছো, অলরাইট। তুমি 10% রেখেছো, তাও অলরাইট। তুমি 40% রাখলে কেন? তুমি 100 টাকা প্রফিট হয়েছে, 5 টাকা সরিয়ে রেখে আমাদেরকে 95 টাকা দিয়ে দাও, আমাদের মধ্যে বন্টন করো।
তুমি ঠিক আছে সে 10 দিনকাল খারাপ, অর্থনীতির যদি আমার অবস্থাটা খারাপ হয়ে যায়, ঠিক আছে তুমি 10% রাখো, 10 টাকা রেখে দিয়ে 90 টাকা আমাদের মধ্যে বিতরণ করে দাও, ইকুইটি শেয়ার হোল্ডাররা রেখে গেল। কিন্তু তুমি 40% 100 টাকা প্রফিটে 40 টাকা সরিয়ে রাখবে, এটা কেমন কথা? সরিয়ে রাখা মানে তো আজকের দিনে আপনি যত টাকা সঞ্চয় থেকে সরিয়ে রাখবেন, তত তো আজকের দিনে আপনি নিজেকে বঞ্চিত করছেন। এক জিনিস, আপনি আপনার স্ত্রী ছেলে মেয়েকেও তো বঞ্চিত করছেন। তাদের তো আজকে একটা ভালো জামা কিনে দিতে পারতেন, তাদের তো আজকে একটু ভালো মন্দ খাওয়াতে পারতেন। কাজে তাদের তো দোষ না। তারা যদি বলে যে তুমি আজকে আমাকে একটু ভালো মন্দ না খাইয়ে, আজকে একটা ভালো জামা না দিয়ে, খালি আগামীতে বিপদ হবে আগামীতে বিপদ হবে বলে ম্যাক্সিমাম টাকাটা তুমি 100 টাকা আয় করো, তুমি বলে আমি 50 টাকা জমাবো, 60 টাকা জমাবো, পাগল নাকি? তুমি জমাও, জমাতে কেউ মানা করছে না। তুমি 100 টাকা ইনকাম করেছো, 5 টাকা জমাও, 7 টাকা জমাও, বাকিটা তুমি করো। পরিষ্কার। কাজে কনফ্লিক্ট হতেই পারে শেয়ার হোল্ডারদের সাথে, শেয়ার হোল্ডার রেগে যাবে যে আমাদের কাজকে বঞ্চিত করে আপনি সব টাকা রেখে দিচ্ছেন রিটেইন আর্নিংসে। তাহলে এই পার্টটা আমাদের এখানেই শেষ হয়ে গেল। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবার সেকেন্ড পার্ট আবার আসবে এই চ্যাপ্টারে।